তো এখন মোটামুটি গতকাল পর্যন্ত আমাদের ফেয়ারি কুইনের ব্রিফ শর্ট এবং ব্রড কোশ্চেন গুলো একটু রিভিশন করার কথা ছিল, মানে রিড করতে দিয়েছিলাম, পড়ার জন্য দিয়েছিলাম। তো কি অবস্থা সবার, প্রথমে বলি। জি স্যার, পড়ছি স্যার। আচ্ছা, সবাইকে আমরা পড়েছি। স্যার পড়েছি। জি স্যার। আচ্ছা, তো এখন যদি পড়ে থাকো, কোনো প্রবলেম আছে কোথাও, সেটা নিয়ে আমরা একটু কথা বলে এটাকে আউটসাইড করে ফেলি। যদি কারো কোনো প্রবলেম থেকে থাকে, ব্রিফ শর্ট বা ব্রড কোশ্চেনে কোথাও বুঝতে, একটু বলতে হবে। দিয়ে এটাকে আমরা চেঞ্জ করে পরে যেটা জর্ডান আছে সেগুলো দিতে হবে, তাই না? জর্ডানটা দিতে হবে যেহেতু। হুম। কারো কোনো প্রবলেম থাকলে একটু বলবা, একটু হাত তুলবা সবাই। ঠিক আছে, দ্রুত, সময় নষ্ট করার মতো সময় নাই কিন্তু, হ্যাঁ দ্রুত বলতে হবে। কারণ এমনিতে আমাদের কাজ মাঝে মাঝে কিছু কিছু ক্লাস মিস হয়ে আমরা পিছিয়ে যাচ্ছি, আর একটু ফাস্ট হতে হবে। একটু দ্রুত আমাকে বলো যদি কারো কোনো প্রবলেম থাকে। কারো কোনো প্রবলেম নাই, না পড়োইনি, বলো তো। একজনের হাত তুলেছে, তাবাসসুম মুন্নি। বলো তোমার কোথায় সমস্যা। স্যার, শর্ট কোশ্চেনে প্রথম কোশ্চেনের আপনি যে পিডিএফ দিছিলেন না, হ্যাঁ হ্যাঁ। ওইটার হচ্ছে সেকেন্ড পেজে আমি একটা লাইন বুঝি নাই। আচ্ছা, আমি আসতেছি। শর্ট কোশ্চেনে তাই তো? জি স্যার। ব্রিফ কোশ্চেনে কারো প্রবলেম আছে ব্রিফে? আচ্ছা, তো দেখি। আমরা কিন্তু একটু ধারাবাহিকভাবে যাওয়ার চেষ্টা করছি, যেটা হয়ে যাবে আমি কোশ্চেনগুলো দিয়ে দিব, তোমরা পড়ে ফেলবা। তারপরে তো আবার এই যে পরীক্ষা যেহেতু সামনে হতে যাচ্ছে, তখন আমাদের কিছু চেঞ্জ আসবে। তারপরে যদি আমরা একটু পড়ে রাখি। শর্ট কোশ্চেনের কত নম্বর যেন বললা, 2 নম্বর না 1 নম্বর? স্যার, এক নাম্বারটাই। 1 নম্বরের কত নম্বর লাইন বা কত সেন্টেন্স বললা? স্যার, 2 নাম্বার পেজে, মানে প্রথম পেজের এই যে, পরের পেজে। এই যে 2 নম্বর গেলাম। তারপর কোথায়? এখানে স্যার ওই যে দেখেন একটা লাইন আছে, রেড ক্রস। কই গেল? দাঁড়ান 1 মিনিট, আমি বলতেছি স্যার। রেড ক্রস মাইটি আর্ম সিগনিফাই দ্য স্পিরিচুয়াল আর্মর অফ ফেথ একোয়িং এফিসিয়ান্স 6 ইস্টোর কোলন ও 11 এই লাইন। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এটা হচ্ছে বিবলিক্যাল একটা জায়গা, বিবলিক্যাল বাইবেলের একটা রেফারেন্স দেওয়া হয়েছে, তাই তো। ইফিসিও বলে একটা অধ্যায় আছে, চ্যাপ্টার আছে আমাদের বাইবেলে। সেই চ্যাপ্টারে এই কথাটা বলা আছে যে পুট অন দ্য ফুল আর্মর অফ গড। গডকে নিজের শরীরের আর্মর বা যুদ্ধ পোশাক হিসাবে পরে নাও, সো দ্যাট ইউ ক্যান টেক ইউর স্ট্যান্ড এগেইনস্ট দ্য ডেভিল স্কিম, যাতে তুমি শয়তানের পরিকল্পনার বিরুদ্ধে তুমি শক্ত হয়ে দাঁড়াতে পারো। তার মানে এখানে কি এই আর্মর অফ গড বলতে কি আসলে যুদ্ধ পোশাক বোঝাচ্ছে, নাকি গডের প্রতি বিশ্বস্ততা বা গডের যে নীতি নির্দেশনা সেগুলোকে মেনে চলার কথা বোঝাচ্ছে? গডের প্রতি বিশ্বস্ততা। হ্যাঁ, তা ওই ব্যাপারটাকে হয়তো একটু রেফারেন্স হিসাবে দেখানোর চেষ্টা করা হয়েছে। তাহলে এখানে রেড ক্রস নাইট কি আসলেই, আসলে কি ধর্মে আমরা এভাবে যুদ্ধ করি, নাকি রেড ক্রস নাইটও একটা সিম্বল? রেড ক্রস নাইট নিজে একটা সিম্বল, তাই না? কিসের সিম্বল? তাকে দিয়ে কি হলিনেস। কি যেন রিপ্রেজেন্ট করা হয়েছে? হলিনেস। আর হলিনেস, হলিনেস। হ্যাঁ হলিনেস, তাই তো, বা পবিত্রতা, এবং সাথে সাথে ফেইথ, তাই না? মোটামুটি বেশ কিছু ভার্চুকে কিন্তু সে নিজে রিপ্রেজেন্ট করে। মানে ওইগুলো যদি আমাদের থাকে, হলিনেস থাকে, বা যদি আমাদের ভিতরে অনেস্টি থাকে, আমাদের মধ্যে যদি ফেথফুলনেস থাকে, তাহলে কোনো শয়তান আমাদের ক্ষতি করতে পারবে না। ঠিক আছে? তাহলে এই কথাটা আমাদের ঠিক বাইবেলে ইফিসিও 6 অধ্যায় 11 পদে যে কথাটা বলা আছে, পুট অন দ্য ফুল আর্মর অফ গড সো দ্যাট ইউ ক্যান টেক ইউর স্ট্যান্ড এগেইনস্ট দ্য ডেভিল স্কিমস, এটাকেই যেন কি করছে, প্রতিধ্বনিত করছে বা তুলে ধরছে। এটা বোঝানো হয়েছে। তুমি এটুকু দিতে পারো, না দিতে পারো, কোনো সমস্যা না। হুম। ওকে স্যার। মানে যেহেতু এটা রিলিজিয়াস একটা অ্যালেগরি, তাই না? এটা কিন্তু একটা রিলিজিয়াস অ্যালেগরি। এখানে প্রত্যেকটা তাহলে চরিত্র, এফিসিয়েন্সটাই বুঝি নাই আমি, মানে ওইটা কি, আমি ওইটা বুঝি নাই। ইপিসিও হচ্ছে একটা
চ্যাপ্টার বা বইয়ের নাম। তোমাদের কোরআনে যেমন এক একটা ইয়ে আছে না, বই আছে না, হ্যাঁ, যেমন মারিয়াম, তারপর হচ্ছে আরো কি ভাগ আছে না, ওগুলোকে তোমরা কি কি বলো আমার ঠিক জানা নেই। পাড়া বলে, এক পাড়া দুই পাড়া এরকম। হ্যাঁ হ্যাঁ, যে পারা পারা বলে। বলে। হ্যাঁ, তো ওইরকম ভাবে। বলে হ্যাঁ আচ্ছা, যাই হোক, আমরা, আমার তো জানা নেই। এই যে এপোস্টল টু ইফিসিয়া, হ্যাঁ, এই যে বাইবেলের একটা ইফিসিয়ান, হ্যাঁ, ইফিসিয়াস 6 অধ্যায়, তারপর এই যে চ্যাপ্টার, হ্যাঁ, 6 অধ্যায়, কত পদ যেন ওখানে ছিল, 11। জি স্যার, 11। হুম, দেখো এখানে যদি আমরা একটা সার্চ দিই তাহলে বিবলিকার ওইটা চলে আসবে, এই যে এখানে দেখো দেখাচ্ছে, হ্যাঁ। ইফিসিয়াস 6 অধ্যায় 11 পদ, এটা বাইবেলে সেজ, পুট অন দ্য ফুল আর্মর অফ গড দ্যাট ইউ মে বি এবল টু স্ট্যান্ড ফার্ম এগেইনস্ট দ্য স্কিমস অফ দ্য ডেভিল। হ্যাঁ, এই ভার্সটা ওখানে পাওয়া গেছে বাইবেলের একটা। দেখো আমরা যদি বাইবেলকে আনি, আমরা যদি একটা বাইবেলকে নির্দেশ করি, তা বাইবেলে অনেক বই থাকে, ঠিক আছে তো। হুম, আচ্ছা, বাইবেল আমরা যদি বলি দ্য নিউ টেস্টামেন্ট, চ্যাপ্টার গুলো কি, স্যার সে বাইবেল কি আসলো? না, এখানে আসেনি। এই যে দেখো, হ্যাঁ, এটা আমাদের 409 পেজের একটা বাইবেল। হ্যাঁ, এখানে এই যে দেখো, নিউ টেস্টামেন্ট, এটা হচ্ছে ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্টে এতগুলো বইয়ের নাম আছে, এই যে দেখো, ম্যাথিউ, মার্ক, লুক, জন, এগুলো কি এক একটা তোমার কিন্তু বইয়ের নাম। এর ভিতরে যে ইফিসিয়ান আছে না, ইফিসিয়ান দেখতে পাচ্ছ, এই জি যে স্যার। ইফিসিয়ান্স, তাই তো। এখানে যদি আমি ক্লিক দিই আমাকে ইফিসিয়াতে কিন্তু নিয়ে গেল 299 পেজে। ইফিসিয়ার এই হচ্ছে চ্যাপ্টার 1, ঠিক আছে তো। তাহলে এটা হচ্ছে কি একটা বইয়ের নাম, এটা একটা বই, এফিসিয়ান্স চ্যাপ্টার 1। ওখানে বলা হচ্ছে চ্যাপ্টার 6। তাহলে আমরা যদি চ্যাপ্টার 6-এ যাই, তোমরা একটা পিডিএফ নিয়ে নিবা, এরকম করে একটু দেখবা মাঝে মাঝে। দেখো চ্যাপ্টার 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 6 এর 11 নাম্বার ভার্স, হ্যাঁ, 11 ভার্স নাম্বার 11, এই যে এখানে দেখো, এই যে দেখো আছে না, পুট অন দ্য হোল আর্মার অফ দ্য গড দ্যাট ইউ মে বি এবল টু স্ট্যান্ড এগেইনস্ট দ্য উইলস অফ দ্য ডেভিল। স্কিম অফ দ্য ডেভিলস, বিভিন্ন ভাবে ওয়ার্ড গুলো একটু ইয়া করা আছে, তাছাড়া এইভাবে তাহলে ইফিসিয়ার এই কথা, ইফিসিয়ান কি তাহলে একটা বইয়ের নাম, ঠিক আছে। এখানে কতগুলো বইয়ের কথা বলা আছে দেখো, যদি আমরা একটু পিছনে যাই তাহলে এখানে টোটাল, এই দেখো এখানে কতগুলো আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, 14 × 28, ধরলাম এখানে একটা বাদ, 27। ঠিক আছে, এতগুলো বই কিন্তু এখানে আছে। কি বুঝেছো এবার কি জিনিস এটা? এগুলো হচ্ছে বুকস, এক একটা বুকস, জি স্যার, বুঝছি। একটা বুকস। এটাই তো সমস্যা ছিল নাকি? জি স্যার, মানে ডেভিল স্পিরিটের হচ্ছে ষড়যন্ত্র থেকে হচ্ছে মানে মাইটি আর্মস এর স্পিরিচুয়াল যে এটা আছে, অনেস্টি এন্ড কি বলে ওটাকে, হলিনেস। হোলিনেস, ওইটার দ্বারা আর কি স্পিরিটের, ডেভিলের যে কি বলে, ডেভিলের যে ষড়যন্ত্র ওইটার এগেনস্টে করবে, এটা বুঝাইছে। হ্যাঁ, যে তুমি যদি সৎ থাকো, হলি থাকো, তাহলে কোনো ডেভিলের পরিকল্পনা তোমার বিরুদ্ধে কাজ দিবে না। আমরা কি এটাই বললাম না, দুটা ঘটনা ঘটেছে না এই জায়গায়, কোনো ঘটনা কি কাজে দিয়েছে বলো? রেড ক্রস নাইটের কোনো ক্ষতি করতে পেরেছে? না স্যার। সেটাই বলা হয়েছে, যে তুমি যদি এরকম মাইটি আর্ম থাকো, হ্যাঁ, মাইটিয়েস্ট আর্মস, এই মাইটিয়েস্ট আর্মস বলতে কি আসলে শক্তিশালী কোনো অস্ত্র টস্ত্রকে বোঝানো হচ্ছে এই জায়গায়? হ্যাঁ, এটা কি অস্ত্রকে বোঝানো হচ্ছে কোনো, যে আমার কামান লাগবে বা হচ্ছে সেরকম কোনো পাওয়ারফুল অস্ত্র লাগবে যেটা আমেরিকা বা ইসরায়েল আবিষ্কার করেছে, সেরকম কিছু যাতে আমি সবাইকে ধ্বংস করে ফেলতে পারি, এরকম কিছু না বোঝাচ্ছে? স্যার, এটা স্পিরিচুয়াল পাওয়ারের কথা বলা হয়েছে। স্পিরিচুয়াল হলিনেস বা পাওয়ার, ওটা হ্যাঁ, বুঝাইছে। তা সেটাকেই বোঝানো হয়েছে। তাহলে গডের আর্মর বলতে আমরা গডের দিক নির্দেশনাকে বুঝবো, গডের কমান্ডমেন্টস গুলোকে বুঝবো, গডের প্রতি বিশ্বস্ততাকে বুঝবো, গডের প্রতি হলিনেসটাকে বুঝাবো, এগুলোকে বোঝানো হচ্ছে। ঠিক আছে, এখানে কোনো ওই যুদ্ধ পোশাক বলতে বোঝানো হয়নি, ঠিক তো। হুম। এগুলো বললাম কি সবই হচ্ছে সিম্বলিক্যাল, হ্যাঁ, সিম্বলিক্যাল, মেটাফোরিক্যাল, অ্যালিগরিক্যাল কথাবার্তা। হ্যাঁ, আচ্ছা, তারপরে আর কারো? সবাই কি পড়েছো তো নাকি পড়োনি? তোমাদের মাঝে মাঝে তোমাদের নিয়ে আমি খুব ভয় লাগে। হ্যাঁ,
যে পড়াশোনা না করেই তোমরা ভালো করতে চাইবা, হ্যাঁ, আর পরে কি করবা জানো? পরে ঘটাবা বিপদ। পরে গিয়ে দোষ দিবা টিচারের, পরে গিয়ে দোষ দিবা কলেজের, পরে গিয়ে দোষ দিবা এই। কারো দোষ দিয়ে কি তুমি তোমার জীবনে সবকিছু ঠিক ঠিক হয়ে যাবে? একজনকে দোষ দিয়ে দিলাম যে স্যার আমার পড়াশোনা হচ্ছে না কারণ আমার কলেজে ভালো মতো পড়াচ্ছে না, আমার টিচাররা ভালো মতো পড়াচ্ছে না, জাতীয় বিশ্ববিদ্যালয়ে ঠিক মতো পড়াশোনা হয় না, এই জন্য তুমি আর পড়াশোনা করতেছো না। এ দিয়ে কি কোনো লাভ আছে তোমার নিজস্ব? কোনো লাভ হবে? হ্যাঁ? এই কথা বলে যদি তুমি ঘুমিয়ে থাকো তোমার কি লাভ হবে বলো তো? না স্যার। নাকি তোমাদের মনে হয় যে আমাদের এখন উচিত শুধু ঘরে বসে বসে শুধু দোষ দিয়ে যাওয়া অন্যের, যে এর জন্য এই ক্ষতি হচ্ছে, ওর জন্য ওই ক্ষতি হচ্ছে, এই জন্য আমি পড়াশোনা করতে পারিনি, এই জন্য আমি পড়াশোনা করবো না? এটা বলে তুমি খুশি থাকতে পারবা নাকি? হুম? না, তোমরা কেউ কথা বলো না। না স্যার। তা কি করবা বলো তাহলে? কি কি করবা? পড়াশোনা করবা না রেখে দিবা? পড়াশোনা করব। কবে সেটা? পরীক্ষা যখন রুটিন দেবে তখন? ফর্ম ফিল আপ হওয়ার পরে? না না স্যার, স্যার। এখন থেকে। তাহলে কখন পড়াশোনা করবা? যে আর এখন থেকে। স্যার আগে নোট টোট দিচ্ছে এগুলোকে সংগ্রহ করে নিই, তারপরে একদিন বসে সকাল থেকে বিকাল পর্যন্ত সব শেষ শেষ করে ফেলাবো, এরকম? না স্যার। তাহলে তোমরা এখনো টেনশনে আছো আমি কোনগুলো দেই নাই। আমি যে পড়াটা দিয়েছি এটা নিয়ে কারো টেনশন নেই। টেনশন হচ্ছে কোনটা স্যার এখনো দেয়নি, সেটা নিয়ে অনেকে টেনশন। যেটা দিয়েছি সেটা কি শেষ হয়েছে? আচ্ছা যাও, আর কথা বলবো না, তোমরা কেউ কথা বলছো না। এগুলো পড়ে কি কারোর সমস্যা থাকলে বলো, না হলে আমি এড়িয়ে গেলাম। যে হয়ে গেছে মনে স্যার করো, এই হয়ে গেছে। এই মেরি কি? এই মেরি কি? এটা কি আমরা যখন পড়েছিলাম তখন কি বলেছিলাম? বলে এটা কি ছিল? দেখো এটা হচ্ছে হেইল, মানে প্রশংসা হোক। ম্যারি মানে কি? ম্যারি বলতে কি কি বোঝানো হয়? ম্যারি বলতে কাকে বুঝিয়েছিলাম? স্যার জিসাস ক্রাইস্টের মাকে। আর এই মেরি শব্দটা কে ইউজ করতেছিল ঘন ঘন আমাদের এই ইয়াতে, এপিকে? আর কি নেই গো? আর কি মেগো, হ্যাঁ। তাহলে এই মেরি কি, যেমন আমরা কথায় কথায় ইনশাল্লাহ বলি, কথায় কথায় আল্লাহ বলি, কথায় কথায় আমরা, হ্যাঁ, ও ধর্মীয়। স্যার মনে পড়ছে, ওই ক্যাথলিকে ক্রিস্টিয়ানরা জিসাস ক্রাইস্টের বদলে মেরিকে স্মরণ করে হ্যাঁ, বলছে, তাহলে মনে ওইটাকে পড়ছে। বলা হচ্ছে এই মেরি, ঠিক আছে। হুম। মানে কথায় কথায়, যেমন অনেকে বললাম না যে আল্লাহ বা এই জাতীয় তোমাদের ধর্মীয় মতে কেউ ইসলাম, হিন্দু ধর্মের ঈশ্বর ভগবান, হ্যাঁ, খ্রিস্টানদের মধ্যে হ্যাঁ এরকম ম্যারি, জিজাস, হ্যাঁ, গড, জিউস ইত্যাদি কথা বলে, ওইরকম কথায় কথায় এগুলো বলা মানে নিজের ভিতরে দেখানো যে আমি কত ধর্মভীরু, আমি কত আল্লাহকে স্মরণ করি, আমি কত সৃষ্টিকর্তাকে স্মরণ করি, এইগুলোকে বোঝাতে ব্যবহার করা হয়। কি বুঝতে পেরেছো? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এটা জি স্যার। তোমাদের হয়ে গেছে, কারো কোনো সমস্যা নেই। তোমাদের পড়ানোটা খুব কঠিন। হুম। মানে কথা আমাকে বলে যেতে হচ্ছে, আমি স্টুডেন্টদের প্রশ্নের চোটে মানে পাগল হয়ে যাব তা না, আমাকে প্রশ্ন করে তোমাদেরকে বিরক্ত করতে হচ্ছে যে তোমরা বুঝেছো তো, মানে তোমাদেরকে আমার বিরক্ত করতে হচ্ছে। হ্যাঁ, মানে পড়াশোনাটা কেমন জানি একটু উল্টা পথে চলে গেছে। আগে আমরা স্যারদেরকে বিরক্ত করতাম, এখন স্যাররাই জানি স্টুডেন্টদের বিরক্ত করে পড়াশোনা নিয়ে। আরে স্যাররা কেন এত বিরক্ত করে কেন রে? আরে আমার পড়াশোনা আমি করলে করবো, না করলে স্যারেরা তো কি যায় আসে? হ্যাঁ, প্রশ্নের চোটে আমাদের মাথা খারাপ হয়ে যাবে। মানে কোন কার প্রশ্ন উত্তর দিব, কারটা দিব না, মাঝে মাঝে না পেরে লজ্জিত হব। আর এখনকার ছেলে মেয়েদের নিয়ে যেন পড়াশোনা খুবই মানে ইয়া হয়ে গেছে যে যত পারা যায় প্রশ্ন কম করতে হবে, যত ঝামেলা কম আনা যায়, ব্যাপারগুলো এরকম হয়ে গেছে। হ্যাঁ, মানে অদ্ভুত লাগে আমার কাছে। তো যাক, এটা বাদ দিলাম আমি, তাহলে তোমাদের জন ডানেটটা দিয়ে দিলাম। কি যে পড়তেছো আর কি পড়তেছো না, স্যার বলো। স্যার আমি নতুন জয়েন হয়েছি তো তো আমার এখনো ক্লাস করা হয় নাই তেমন একটা। আমি একটু কয় মিস্ট্রেসের যে কবিতাটা আছে ওইটা ক্লাসটা করছি, রেকর্ড ক্লাস। এখন ক্লাসের পরে ওইখানে শুধু প্রশ্নগুলো আছে, এখন কি প্রশ্নগুলো পড়ে ফেলবো, মানে সামারির প্রয়োজন হবে না? আমার সাথে চলো, আমার সাথে চলো, আমার সাথে চলো। আমি কোনটা দিয়েছি এখন পড়া তোমাকে? স্যার এখন
এখন কোনটা জন দিলাম? ডান। আজ থেকে কয়েক কি এখন কি দিলাম? জর্নডান। অতএব জি জর্নডান স্যার। পড়ো, জর্নডান পড়ো। যাতে তোমার সমস্যা থাকলে জর্নডানে যেহেতু আমরা আলোচনা করবো, এটা যেন আলোচনার সময় আমরা, তুমি তোমার সমস্যা তুমি যেন আমাকে বলতে পারো। এখন আমি দিয়েছি জর্নডান আর তুমি পড়তেছো কয় মিস্ট্রেস, তাহলে তোমার কয় মিস্ট্রেসের সমস্যা আমি কখন দিব তোমাকে বলো? এবার তোমার জর্নডান পরে সেই সমস্যার সমাধান তুমি আমার কাছে কখন নিবা? করতে পারবা? ম্যাচ ম্যাচ হবে? না না কিন্তু স্যার। এর আগে যেগুলো হয়ে গেছে সেগুলো পড়তে থাকো, সাথে সাথে আমার সাথে আগাও। আমি যেগুলো পড়াচ্ছি সেগুলোর সাথে আগাও, তাহলে তোমার সমস্যাটা তুমি আমাকে বলতে পারবা। এখন আমি এক পথে চলছি, তুমি আর এক পথে চলো, তাহলে তো কানেক্টেড হলো না। অতএব দেরি করতে জি পারো, মিস স্যার। হতেই পারে, কিন্তু দয়া করে আমার সাথে চলো সবাই। হ্যাঁ, যেমন ওকে অরণ্যকে স্যার। পড়িয়েছি। অতএব জন ডান বাদ যাক, ওই রবার্ট ওইসব বাদ যাক। আমার সাড়ে যেটা পড়াচ্ছে আমি তাহলে সেটার সাথে যাই। আর বাকি 2-1 ঘন্টা করে সময় ম্যানেজ করে আমি আগের গুলোকে কভার করব। এইভাবে আগাতে হবে, ঠিক আছে? কারণ তুমি আগে বলছো, অনেকে আছে স্যার আগে আমি রেকর্ড ক্লাসগুলো দেখে শেষ করি, তারপরে আপনার লাইভ ক্লাসে যুক্ত হবো। আগামী 2 মাসের মধ্যে তুমি আমার লাইভ ক্লাসে যুক্ত হতে পারবে না। কারণ আমি কি লাইভ ক্লাস বন্ধ রাখছি তোমার জন্য? যে তুমি আগে না স্যার। ক্লাস শেষ করে তারপর তুমি লাইভ ক্লাসে যুক্ত হবা? ওদিকে তুমি লাইভ ক্লাস দেখবা, এদিকে রেকর্ড ক্লাস, লাইভ লাইভ ক্লাস রেকর্ড ক্লাস হতে হতে থাকবে। অতএব তোমার কখনোই লাইভ ক্লাসে যুক্ত হওয়া হবেও না, আমার সাথে যুক্ত হওয়া হবে না। অতএব এই কথা আমি বারবার বলছি, কিন্তু কেউ গুরুত্ব দিচ্ছ না। যাই হোক, যেহেতু তোমাদের জীবন আর আমার আর কি, আমার মাঝে মাঝে একটু হইচই করা আর রাগ করা, এছাড়া তো আর কোনো কিছু নেই। তাহলে অরণ্যক নিয়ে আমি আর কোনো কথা বলছি না, আশা করি তোমরা পড়েছো সবাই। এখন থেকে আমাদের পরবর্তীতে নভেলটা আছে। পরবর্তী নভেলটা কি বলো তো? গালিবার ট্রাভেলস। গালিভার্স ট্রাভেলস। খুব বড় একটা, কিন্তু এখানে রবিনসন। 4টা বই আছে। গালিভার্স ট্রাভেলস এর 4টা বই আছে। 4টা বইকে আমি 15 দিন করে মোট 2 মাস ধরে গালিভার্স ট্রাভেলসে তোমাদের আমি পড়তে দিব টেক্সট। তারপর 2 মাস পরে গিয়ে আমি এখানে এটা নিয়ে কথা বলবো। ঠিক আছে তো? তাহলে রিড দ্য টেক্সট অফ। সিলেবাসে তো রবিনসন ক্রুসো আছে, বলো। সেকেন্ডটা। হ্যাঁ। সেকেন্ডটা তো রবিনসন ক্রুসো, ড্যানিয়েল ডোফি। আর ড্যানিয়েল ডিফো। তার রবিনসন ক্রুসো পড়বা? হ্যাঁ, আমি একটু সিলেবাসটা দেখে নিই। হ্যাঁ, তোমরা আবার কোনটা থেকে কোনটা বলছো? হ্যাঁ, প্রথমে স্যার তো আমাদের সিলেবাসে রবিনসন ক্রুজো। তাহলে এটাই দিলাম, জি স্যার, এটাই আছে। রবিনসন ক্রুসো। এই রবিনসন ক্রুসোটা তোমরা এখানে যেহেতু এরকম ভাবে ইয়ে নাই, ধারাবাহিকভাবে আছে, তোমাদের আমি এটার জন্য 1.5 মাস সময় দিলাম। ঠিক আছে তো? কয় মাস সময় দিব? 1.5 মাস। তার মানে 15 এপ্রিল থেকে এপ্রিল মে, 15 মে থেকে হচ্ছে 30 মে, তার মানে হচ্ছে কি ফার্স্ট জুনের জুন। 15। হ্যাঁ, জুন ফার্স্ট। এর মধ্যে তোমরা দয়া করে নভেলটা ধারাবাহিকভাবে পড়তে থাকো, ঠিক যেমন করে অরণ্যকটা পড়েছো। ঠিক আছে? হুম। আর যদি কেউ পুরো নভেল পড়তে অসুবিধা হয়, তোমাদের বইয়ে যে সামারি আছে, সেই সামারিটা হলো এই 1.5 মাসের ভিতরে তোমরা ধারাবাহিকভাবে সামারিটা পড়ে থাকো। আশা করি পড়লেই হয়ে যাবে। এমন কিছু না যে তোমরা বুঝবা না। ঠিক আছে? আর প্রত্যেকটা লাইন বাই লাইন বোঝার দরকার নেই, প্রত্যেকটা ওয়ার্ড ফর ওয়ার্ড আমরা বোঝা, আমি আমার কাহিনীটা আমি ধরতে পারছি কিনা, কাহিনীটা আমি এনজয় করতে পারছি কিনা, এইভাবে পড়তে থাকো। যে প্রত্যেকটা ওয়ার্ড আমাকে জেনে জেনে বুঝে বুঝে পড়তে হবে, এমনটা করে কেউ উপন্যাস নভেল পড়ে না। যেমন করে পড়ার, জাস্ট এনজয় করব, তার জন্য পড়তেছি। এভাবেই তোমরা সবাই পড়বা। ঠিক আছে? জি স্যার, জি মেইন স্যার। টেক্সটের পিডিএফ দিবেন? রবিনসন ক্রুসোর জি স্যার। দেখতে হবে আমার পিডিএফ এটা আছে নাকি তোমাদের বই থেকে পড়তে হবে। এটা মনে হয় পিডিএফ থাকার কথা না। আমি একটু দেখে নি, দাঁড়াও। রবিনসন ক্রুসো তোমাদের একটু বই থেকে পড়বা। স্যার এখানে লাইব্রেরি গুলাতে মেইন টেক্সট পাওয়া যায় না। কেন? পাওয়ার তো কথা, না হলে উপন্যাস ইয়ে আছে, তুমি গুগলে সার্চ দিবা, পুরো উপন্যাস চলে আসবে। সেমিনার থেকে নিবা। পিডিএফ ফাইল তুমি অটোমেটিক পেয়ে যাবা। আচ্ছা। স্যার গুগলে কিভাবে সার্চ দিলে পাবো স্যার? দেখা যায় অর্ধেক দেওয়া থাকে, অর্ধেক দেওয়া থাকে না। কোনো বই টই লিখে সার্চ দিলে কিছু একটা পার্ট দেওয়া থাকে, পুরোটা দেওয়া থাকে না। এই যে আমি টেক্সটটা তোমাদের পিডিএফ দিয়ে দিব, ঠিক আছে? এই যে এটা আমি দিয়ে দিব, 393 পেজের। ঠিক আছে? ওকে স্যার। হ্যাঁ, আমি দিয়ে দিব, টেনশন নিও না। এই যে এখানে দেওয়া আছে, এখান থেকে শুরু করে এই যে আমি পিডিএফটা দিয়ে দিব, তোমরা ওখান থেকে পড়ে নিবে। এখন সম্পূর্ণটা এখানে থাকার কথা, আমি একটু দেখে নি, দাঁড়াও। অরণ্যকে দেওয়া হয়েছে স্যার, আমি ঢুকিনি। এটার মনে হয় পিডিএফ সামারি আছে, হ্যাঁ এটাও আছে। আমি দিয়ে দিব নি, সমস্যা নেই, টেনশন নেই। এখন ওপেন হতে অনেক সময় লাগতেছে, যেহেতু একবারে চলে এসেছি তো। হুম।
আচ্ছা, তো এখান থেকে দেওয়া আছে, তোমরা একটু পড়ে নিবা। হুম, আমি একটু শেয়ার করে দিবানি। ঠিক আছে, এবার আমাদের পড়া শুরু হচ্ছে ফ্রান্সিস বেকনের এসে। ফ্রান্সিস বেকনের বই কি আছে তোমাদের কাছে? জি স্যার। জি জি স্যার। স্যার। হ্যাঁ, জি স্যার। ওখানে যাই আমরা। Yes, sir. প্রথম এসেটা কি? Of marriage and single life. Of marriage Of marriage and and single. single life. অফ ম্যারিজ অ্যান্ড সিঙ্গেল লাইফ, তাই তো? হুম, অফ ম্যারিজ অ্যান্ড সিঙ্গেল লাইফ। হলো না, কি এক বিপদ এটারটা নিয়ে। এই যে দেখো, সবাই দেখতে পাচ্ছ স্ক্রিনটা সুন্দর করে? জি স্যার, জি দেখা স্যার। যায়। জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে এমন কেউ আছো যে জীবনে বিয়ে করবে না বলে প্রতিজ্ঞা করছো? কেউ আছো এখানে? জি স্যার, আর করবো না। তুমি করবে না কেন? একটা করছে। কেন করবে না, স্যার একটা উপকারিতাটা কি? করছি এই জন্য স্যার আর আর করবো না। ও, একটা করেছো তাই? আহ, যাক জি তুমি। স্যার। তো আমার এক বন্ধু ছিল, মানে বন্ধু বলতেছি, আমার এক ভাই ছিল, সে বিয়ে করতে গেছে, বুঝতে পারছো? তো বিয়ে করতে গরমের ভিতরে খুব ঝামেলা হয়েছে। পরে সে মুখ ফসকে বলে ফেলেছে যে বিয়েতে যা ঝামেলা, এ জীবনে আমি আর বিয়ে করবো না। বুঝতে পারছো? অলরেডি সে গাড়িতে আছে বউয়ের পাশে বসে। সে বলে ফেলছে কি, যে জীবনে আমি আর কোনদিন বিয়ে করবো না, বিয়েতে যে ঝামেলা। হুম, অথচ বিয়ে করে নিয়ে আসতেছে সে। এরকম। তো যারা বিয়ে করনি আর যারা বিয়ে করেছো, এইটা পড়ার পর আফসোস হবে নাকি আনন্দ হবে, সেটা বুঝতে পারবো। কারণ এখানে ম্যারিজ এবং সিঙ্গেল লাইফের উপকারিতা অনউপকারিতা দেখানো হবে। যেমন আমরা অফ স্টাডি পড়েছিলাম না ফার্স্ট ইয়ারে? জি স্যার। জি স্যার। কি করেছিল? জি স্যার। স্টাডির উপকারিতা এবং অনুপকারিতা সবই দেখানো হয়েছিল। স্টাডি ভালো, কিন্তু অতিমাত্রায় স্টাডি কি ভালো বলো তো? না স্যার। অতিমাত্রায় স্টাডি কি কি করে মানুষকে? লেজি। অতিমাত্রায় স্টাডি মানুষকে অলস বানায়, তাই না? বসবেন। অলস বানায়। হুম, ঠিক আছে। অতিমাত্রায় স্টাডি মানুষকে অলস বানায়। এখন তাহলে বিয়ে করলে কি হয় আর বিয়ে না করলে কি হয়, সেটা নিয়ে এখন কথা বলবে আমাদেরকে। তো বিয়ের সবচেয়ে বড় বাধা কি বলো? এই এই দৃষ্টিকোণটা কিন্তু মেয়েদের ক্ষেত্রে বলা হয়নি, পুরুষদের ক্ষেত্রে বলা হয়েছে। পুরুষদের ক্ষেত্রে বিয়ে করার পর কি সমস্যা সমস্যা আসে, যে বিয়ে করছো সে বলো। বলো কি কি সমস্যা ফেস করো তুমি? আর আর্থিক সমস্যা। না, তুমি কি তোমার পাশে কি বউ, তোমার বউটাও আছে নাকি? যদি থাকে একটু দূরে সরাই রেখে বলো, নাইলে আবার কিন্তু প্লেট ফুটি ভাঙবে তোমার মাথার উপর। হ্যাঁ। স্যার আমার সবচেয়ে যে স্যার বড় সমস্যা এটা হচ্ছে স্যার মানে স্ত্রীর মন রাখা এবং মায়ের মা বাবার মন রাখা, মানে দুইজনের মন একত্রে রাখা স্যার, এটা কষ্ট। তো এত তাড়াতাড়ি তুমি বিয়ে করতে গেছো কে? হ্যাঁ, এত তাড়াতাড়ি তুমি বিয়ে করতে গেছো কে? তুমি স্টুডেন্ট অবস্থায়, আপনাকে বলবো। আমি মাস্টার্সে থাকতে বিয়ে করেছি, করার পর যে আত্মীয়রা আমাকে বললো বিয়েটা করে নে, আমরা তো পাশে আছি, ঠিক বিয়ে করার পরের দিন উল্টে গেল, গণেশ উল্টে গেল। হ্যাঁ, তারপর থেকে আর যোগাযোগও হয় না, কিছুই হয় না। শেষে ওই আমার দাদু বলছিল যে নাত বউ মুখ দেখবে, বুঝতে পারছো, নাত বউয়ের মুখ দেখবে, কারণ দাদু অসুস্থ, খুব তাড়াতাড়ি মারা যেতে পারে, তাই দাদু বললো বিয়েটা করে নে, একটু নাত বউয়ের মুখটা দেখে যায়। তো আমি বললাম আমি এখন পড়াশোনা করতেছি, আমি নিজের খাবারই নিজে জোগাড় করতে পারি না, বউয়ের খাবার কি করে আন? বললো আমরা তো আছি, তোরা তো টেনশন কিসের। এইবার বিয়ে শাদী করলাম, অমনি বাড়ির থেকে হয়ে গেল কি, ওই দেখো ছেলে এখন বউয়ের বউয়ের আদেশে চলে। ঠিক আছে, সেই হিসাবে কয়েক মাসের মধ্যেই সম্পর্ক শেষ, দাদুর নাত বউয়ের মুখ দেখা শেষ, আর এখন আমাকে বউয়ের সবকিছু দেখতে হচ্ছে। ঠিক আছে, তো তার নখ কাটা, তার চুলের শ্যাম্পু দেওয়া, তার খাবার জোগাড় করা, সব দেখতে হচ্ছে। বুঝতে পেরেছো? সে টিউশনি করে নিজের পড়াশোনা চালানো, চাকরির পড়াশোনা করা, আবার পরিবার চালানো, এটা কি চারটিখানি ব্যাপার?
তো এরকম ফাঁদে পা পা দেওয়া যাবে না কারো। তোমার যদি খুব টাকা পয়সা থাকে যে বাপ তোমাকে 10 বিঘা জমি আগে নামে লিখে দিয়ে গেছে, বাপ দেখুক আর না দেখুক আমার জমি দিয়ে আমি বউকে চালাতে পারবো, তাহলে নিয়ে আসতে হবে। তা নাহলে কিন্তু বিপদ আছে। পড়াশোনা যাবে, মানে তুমি যদি নিজেকে স্ট্রং রাখতে না পারো তাহলে তোমার সব যাবে। তো যাই হোক, এটা তো একটা সাধারণ কথা যে বিয়ে করার সাথে সাথে বাপ ভাববে এক কথা, মা ভাববে এক কথা, বউ ভাববে আর এক কথা, ঠিক আছে। এতে করে স্বামী এখন ওই জাতা পেশার মতো করে পিষে যাবে তার অবস্থা। হ্যাঁ, তারপর আর কি সমস্যা বলো? অর্থনৈতিক সমস্যা, তারপর হচ্ছে সম্পর্কের সমস্যা, তারপর স্যার আগে সবটা বলুক, তারপর আপনি ব্যাখ্যা করেন। হ্যাঁ আরো কিছু বেচারা বলো। ভয় পেয়ে যাবে। হ্যাঁ বলো, আরো কিছু বলো। স্যার আমি তো স্যার আমার সমস্যা হলো স্যার এই যে আমি একটা এই সমস্যায় স্যার এই যে বেশি ভুগি স্যার। বউয়ের কথা শুনলে স্যার আব্বা আম্মুর মন খারাপ, আর আব্বা আম্মুর কথা শুনলে স্যার স্ত্রীর মন খারাপ, এটাই। আচ্ছা, তো ভেরি গুড। অল্প বয়সে বিয়ে করে আর সামলাইতে পারতেছে না। না, আচ্ছা, বলে হাওয়াই লাড্ডু খাইলেও পস্তানি, না খাইলেও পস্তানি, হ্যাঁ। স্যার আর একটু বলতো আপনার জন্য। আচ্ছা, তো ঠিক আছে, তাহলে আমরা একটু পড়ি। তো দেখি আমরা যে ম্যারিজ লাইফের সুবিধা অসুবিধা কি আর সিঙ্গেল লাইফের সুবিধা অসুবিধা কি। হ্যাঁ, বলতেছে দেখো, হি দ্যাট হ্যাথ ওয়াইফ অ্যান্ড চিলড্রেন, যার ওয়াইফ এবং চিলড্রেন আছে, মনে করা হয় হ্যাভ গিভেন হোস্টেজ টু ফরচুন, সে হচ্ছে ভাগ্যের কাছে কি বাধা, বন্দি। বুঝতে পারছো? হুম, ভাগ্যের কাছে কি সে বন্দি। একদম প্রথম কথা ঝেড়ে দিয়েছে, বুঝতে পেরেছো? যার ওয়াইফ অ্যান্ড চিলড্রেন আছে সে হচ্ছে কি ভাগ্যের কাছে বন্দি। কেমন ভাবে? ফর দে আর ইম্পেডিমেন্টস টু গ্রেট এন্টারপ্রাইজেস, কারণ এই ওয়াইফ চিলড্রেন হচ্ছে বড় ধরনের, যদি তুমি কোনো কিছু করতে চাও সেগুলোর ক্ষেত্রে তারা হচ্ছে বড় ধরনের বাধা। ইম্পেডিমেন্ট মানে কি বলো? ইম্পেডিমেন্ট মানে কি বাধা। গ্রেট এন্টারপ্রাইজ মানে কি, তোমার যদি কোনো প্রতিষ্ঠান করতে চাও, তুমি যদি কোনো বড় স্বপ্ন দেখতে চাও, তুমি যদি অনেক বড় কিছু করতে চাও, তাহলে তোমার যদি ছেলে মেয়ে এবং ওয়াইফ থাকে তাহলে বুঝতে হবে যে তোমার পক্ষে সম্ভব না। ঠিক আছে তো? এবং এন্টারপ্রাইজটা আইদার অফ ভার্চু অর মিসচিপ, সে এন্টারপ্রাইজ ভালো হোক অথবা মন্দ হোক। তুমি চুরি ডাকাতি করো, সন্ত্রাসীগিরি করো, সেখানেও বাপ সংসার বাধা। আবার তুমি যদি ভালো কিছু করতে চাও সেটার ক্ষেত্রে তুমি মনে করো এখন তোমার টাকা পয়সা যা আছে তা দিয়ে কি তুমি দাতব্য খানা খুলতে পারবা যে বিয়ে করেছো, নাকি সন্তানের পিছনে আগে খাটাবা? বলো। আগে রেসপন্সিবিলিটি। হ্যাঁ, আগে সংসারের জন্য খাটাবা, তারপর যদি থাকে তাহলে সেটা দান করা যেতে পারে। তাছাড়া যার সংসার হয়ে গেছে সে দানশীল হতে পারবে না, তার পক্ষে দানশীল হওয়া কঠিন। কারণ আগে তাকে সন্তানের কথা ভাবতে হবে, ওয়াইফের কথা ভাবতে হবে এবং ব্যাংক ব্যালেন্সের কথা ভাবতে হবে, যাতে আমি মারা গেলে পারে আমার সোল পোল যেন না খেয়ে মরে, কি নাকি না খেয়ে না মরে। তো যেটাই হোক সেটার জন্য তোমাকে ভাবতে হচ্ছে। অতএব তোমার এই পরিবার হচ্ছে তোমার বড় এন্টারপ্রাইজের জন্য, তাই তো, বড় প্রতিষ্ঠানের জন্য, সেটা খারাপ হোক ভালো হোক, এগুলোর ক্ষেত্রে বড় ধরনের বাধা। ঠিক আছে, সার্টেনলি দ্য বেস্ট ওয়ার্কস অ্যান্ড অফ গ্রেটেস্ট মেরিট ফর দ্য পাবলিক হ্যাভ প্রসিডেড ফ্রম দ্য আনম্যারিড অ্যান্ড চাইল্ডলেস ম্যান। দেখো বলছে জনগণের জন্য সবচেয়ে ভালো কাজ এবং সবচেয়ে সুবিধাজনক কাজ সেই ব্যক্তির কাছ থেকে আসে যে হচ্ছে কি আনম্যারিড এবং সন্তানহীন, যার ওয়াইফ নেই, যার সন্তান নেই। সে কি করতে পারে? জনগণের জন্য ভালো কাজ করতে পারে। এরকম একটা উদাহরণ বলো যে বিয়ে করেনি, করে সংসারে মানে মানুষের জন্য কাজ করেছে, এরকম দু একটা মানুষের নাম বলো, আছে? স্যার যারা নান বা যারা যে মাদার তেরেসা। সন্ন্যাসী। হ্যাঁ, যেমন মাদার তেরেসার কথা অনেক সময় বলা হয়ে থাকে, মাদার তেরেসা। স্যার তারপর হচ্ছে রতন টাটা। আচ্ছা, টাটা। তারপরে হচ্ছে এরকম আছে বেশ কিছু, হয়তো মনে না থাকে, কিন্তু এরা কি কি করতে পারে? নিজের সম্পদ, নিজের শ্রম, নিজের চিন্তা ভাবনাগুলো অন্তত তারা কি করতে পারে? জনগণের উদ্দেশ্যে দিতে পারে। কিন্তু যে বিয়ে করে ফেলেছে সে কিন্তু এই কাজগুলো করতে পারে। তাহলে দেখো, হুইচ বোথ ইন অ্যাফেকশন অ্যান্ড মিনস হ্যাভ ম্যারিড অ্যান্ড এন্ডেড দ্য পাবলিক, কারণ কি সে আসলে আবেগের দিক থেকে এবং সামর্থ্যের দিক থেকে সে আসলে পাবলিককেই বিয়ে করেছে। দেখো, হ্যাভ ম্যারিড দ্য পাবলিক মানে পাবলিকই হচ্ছে তার ওয়াইফ, পাবলিকই হচ্ছে তার চিলড্রেন, জনগণই হচ্ছে তার, হ্যাঁ, মানে সবকিছু আত্মীয়। সে তার অ্যাফেকশন, সে তার টাকা পয়সা, সম্পদ সম্পত্তি সবকিছু কি করবে? পাবলিকের উদ্দেশ্যে ব্যয় করতে পারে। কারা?
যারা আনম্যারিড এবং চাইল্ডলেস। Yet it were great reason that those that have children should have greatest care of future times। দেখো, আর সবচেয়ে বড় কারণ হলো কি, it were great reason, সবচেয়ে বড় কারণ হলো that those that have children, যাদের সন্তান আছে, should have greatest care of future times, তাদেরকে কি কি করতে হবে? দেখো, তারা যাদের সন্তান আছে তাদের জন্য একটা ভালো সুবিধা হলো যে তারা ফিউচার টাইমে সন্তানের কাছ থেকে কি পেতে পারে? ভালো কেয়ার পাবে বলে আশা করে। আমরা সন্তান নিই কেন বলো তো? অধিকাংশ ক্ষেত্রে আমরা সন্তান নিই কেন? কারণটা কি বলো? ভবিষ্যতের জন্য। হ্যাঁ, ভবিষ্যতে যেন আমরা বৃদ্ধ হয়ে গেলে সন্তানেরা আমাদের দেখে, বা আসলে ব্যাপারটা এরকম না। প্রথমে আমাদের উদ্দেশ্য থাকে আমাদের সন্তান হবে, সবার সন্তান হয়, আমাদের না হলে মানুষজন কি বলবে, পাবলিকে কি বলবে। তারপর হচ্ছে সন্তানকে মানুষ করবো, মানুষ করে অনেক বড় হবে, আমি যে স্বপ্ন পূরণ করতে পারিনি আমার সন্তান পূরণ করবে। এছাড়া এটা একটা ন্যাচারাল প্রসেস যে বিয়ে করলে সন্তান হতে হবে, ন্যাচারাল প্রক্রিয়া, তাই তো, জেনারেশন আনার জন্য পৃথিবীতে। এরপরে হচ্ছে সিকিউরিটির ব্যাপার আছে, যে আমার যদি ছেলে থাকে মেয়ে থাকে, তাদেরকে যদি আমি পড়াশোনা শেখাই, তারা আমার ভবিষ্যৎ জীবনে কি করবে, আমাকে যত্ন নিবে। এই সকল বিষয়গুলো কিন্তু আসে। তাই বলতেছি, যাদের সন্তান আছে তাদের সবচেয়ে বড় কারণ হলো সন্তান নেওয়ার, যে তারা মনে করে শুড হ্যাভ গ্রেটেস্ট কেয়ার অফ ফিউচার টাইমস আনটু হুইচ দে নো দে মাস্ট ট্রান্সমিট দেয়ার ডিয়ারেস্ট প্লেজেস। অতএব তারা মনে করে এই সন্তানের কাছ থেকে যদি ভবিষ্যতে আমি ভালো কিছু পেতে চাই, তাহলে বর্তমানে আমার সন্তানের কাছে কি কি করতে হবে? আমাকে সন্তানকে আগে বেশি করে দিতে হবে, নাকি? হুম। তাহলে আনটু স্যার হুইচ দে নো। প্লেজেস মানে কি? বলো বলো। প্লেজেস মানে কি? প্লেজ প্লেজ প্লেজেস প্লেজ মানে কি? প্রতিজ্ঞা। মানে প্লেজ মানে এখানে আসলে বোঝানো হচ্ছে যে তাদের প্রতি আমার অনেক প্লেজেস কিছু মানে করার আছে। কি জিজ্ঞাসা করছেন? আমি তো সেটাই বললাম, প্লেজ। প্লেজ মানে কি? প্রতিজ্ঞা। প্লেজ মানে কি? কি বললাম আমি? প্রতিজ্ঞা। প্রতিজ্ঞা। হ্যাঁ, তাহলে প্রতিজ্ঞা করা বলতে এখানে কি আমি কি সন্তানের কাছে প্রতিজ্ঞা করব, নাকি অলরেডি আমি সন্তানের উদ্দেশ্যে জীবনটা দিয়ে দিয়েছি, যে তাদের উপরে আমার দায়িত্ব আছে, রেসপন্সিবিলিটি আছে, সেটা বলতে ব্যবহার করা হয়েছে। দেখো, প্লেজেস। দেখো, সলেম প্রমিস অর আন্ডারটেকিং। প্রমিস মানে কি? প্রতিজ্ঞা, নাকি? হ্যাঁ। হ্যাঁ, যে আমি যখন সন্তান নিয়েছি তখন সন্তানকে মানুষ করার দায়িত্ব কার? বলো। আমি যখন সন্তান, তখন সন্তানকে মানুষ করার দায়িত্ব কার? আমার। আমার। অতএব আমি প্রতিজ্ঞা না নিই বা না করি, এর দায়িত্ব আমার অটোমেটিক, তাই তো? এই আন্ডারটেকিং আমার। অতএব অতএব আমি অটোমেটিক কি কি করেছি? আমি একটা আন্ডারটেকিং নিয়ে নিয়েছি। আমি অলরেডি একটা দায়িত্ববোধ নিয়ে নিয়েছি যে আমি আমার সন্তানকে মানুষ করব, সন্তান যখন আমি নিয়েছি। অতএব এটা অটোমেটিক হয়ে গেছে। কিন্তু সাম দেয়ার আর হু দো দে লিড আ সিঙ্গেল লাইফ। কিন্তু আবার বলছে অনেকেই আছে যারা সিঙ্গেল লাইফ লিড করে। সিঙ্গেল লাইফ মানে কি? সে স্বাধীন হতে পারবে, মানে সে যা খুশি তাই করতে পারবে। বলো। আচ্ছা, তোমাদের কারোর কাছ থেকে সাউন্ড আসতেছে, রুবেল রয়। হ্যাঁ, রুবেল। রুবেল রয়। হ্যাঁ, এখান থেকে সাউন্ড আসছে, একটু মিউট রাখো। হুম। দেখো, তোমাদের যদি আমাকে মিউট করা নিয়ে সতর্ক থাকতে হয়, তাহলে আমি পড়াবো কি করে বলো? তোমরা একটু সতর্ক থাকো সিঙ্গেল সিঙ্গেল ভাবে, তাহলে তো হয়ে যায়। আমাকে যদি আলাদা করে ভাবতে হয় কে কথা বলছো কেউ কথা বলছো না, তাহলে পড়া বাদ দিয়ে তো আমাকে, হ্যাঁ, এদিকে গোয়েন্দাগিরি করতে হবে। হ্যাঁ। তাই বলছে সাম দেয়ার আর হু দো দে লিড আ সিঙ্গেল লাইফ। বলছে কিছু মানুষ আছে যে যদিও তারা সিঙ্গেল লাইফ লিড করে, ইয়েট দেয়ার থটস ডু এন্ড উইথ দেমসেলফ, তাও তারা কিন্তু অন্যের কথা ভাবে না। তাহলে মানে মানুষ সিঙ্গেল মানে কি পাবলিকের কথা ভাববে? সবাই কি এরকমটা করে যে সিঙ্গেল মানে সে পাবলিকের উপকার করবে? এরকমটা আছে সবসময়? না স্যার। সবসময় কিন্তু এমনটা নেই। বরং তাই বলছে যে অনেক সিঙ্গেল মানুষ আছে যারা বিয়ে করেনি, কিন্তু তারপরও তারা তাদের চিন্তা ভাবনা তাদের জন্যই, শুধু তারাই তাদের চিন্তা, দেখো, থটস ডু এন্ড উইথ দেমসেলভস অ্যান অ্যাকাউন্ট ফিউচার টাইমস ইম্পার্টিনেন্স, এবং নিজের জন্য নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবে। ওর জনগণকে নিয়ে ভাবার টাইম তার নাই। আবার দেয়ার আর সাম আদার্স দ্যাট অ্যাকাউন্ট ওয়াইফ অ্যান্ড চিলড্রেন। আবার অনেকে আছে যাদের সন্তান আছে, ওয়াইফ আছে, তারা কি করে? বাট অ্যাজ বিলস অফ চার্জেস। তারা মনে করে এই ওয়াইফ এবং চিলড্রেন মানেই হচ্ছে বিল অফ চার্জ, মানে টাকা খরচের জায়গা। ঠিক আছে তো? সন্তান সন্ততি বউ ঠোল মানে হচ্ছে কি? এসব হচ্ছে বিল, মাস শেষে বিল, টাকা খরচ করা, আর ওদের জন্য টাকা ইনকাম করা পুরুষের কাজ। হ্যাঁ। তাই বলছে নে মোর দেয়ার আর সাম ফুলিশ রিস্ক কাভেটাস মেন। কিন্তু বলছে তারপরেও কিছু বোকা লোভী মানুষ আছে, দ্যাট টেক প্রাইড ইন হ্যাভিং নো চিলড্রেন। হ্যাঁ, তারা সন্তান না থাকাটাই গর্বের মনে করে। দেখো, ইন টেক প্রাইড ইন
হ্যাভিং নো চিলড্রেন বিকজ দে মে বি থট সো মাচ দ্য রিচার, কারণ তারা মনে করবে যে চিলড্রেন এবং ওয়াইফ মানে যদি বিল অফ চার্জ হয়, তাহলে আমার সন্তান নেই মানে আমি আমার টাকা পয়সা খরচ করতে হবে না, নাকি? সন্তান না থাকা মানে কি আমার টাকা পয়সা খরচ হতে আমি ধনী হয়ে যাবো খুব তাড়াতাড়ি। তাহলে সন্তান না থাকাটাতেই অনেকে আবার গর্বের মনে করে। কি কথা বুঝতে পেরেছ? তার সন্তান না থাকাটা কি গর্বের বিষয়? হুম। না হ্যাঁ স্যার। স্যার, দেখো, কেউ না থাকলে টাকা দিয়ে করবে। হ্যাঁ, ফর পারহ্যাপস দে হ্যাভ হার্ড সাম টক, কারণ তারা অনেকের কাছ থেকে এই কথা শুনে শুনে বড় হয়েছে যে সাসা ওয়ান ইজ আ গ্রেট রিচ ম্যান, এই ব্যক্তি অনেক ধনী, অ্যানাদার এক্সেপ্ট টু ইট, এই ব্যক্তি ধনী, ইয়েট বাট হি হ্যাড আ গ্রেট চার্জ অফ চিলড্রেন অ্যাজ ইফ ইট ওয়ার অ্যান অ্যাবেটমেন্ট টু হিজ রিচেস। হ্যাঁ, তাই বলছি কি অ্যাবেটমেন্ট মানে কি কম ঘাটতি তৈরি করা। হ্যাঁ, যে অনেকের এরকম ধনী ছিল, এরকম ছিল, সেরকম ছিল, কিন্তু তার সন্তান সন্ততি থাকার কারণে তার সম্পদ সব শেষ হয়ে গেছে। এই কথা বলতে শুনে অনেকে মনে করে কি সন্তান না থাকাটাই ভালো। ঠিক আছে, তো সন্তান না থাকাটাই গর্বের বিষয়, এতে আমার ধন সম্পদ বেড়ে যাবে, আমার অন্তত খরচ তো হবে না, এরকম। বাট দ্য মোস্ট অর্ডিনারি কেস অফ সিঙ্গেল লাইফ, কিন্তু বলতেছি কি তাহলে সিঙ্গেল লাইফের সবচেয়ে প্রধান, দেখো প্রধান কারণ হলো বলা হচ্ছে কি যে গ্রেটেস্ট সিঙ্গেল লাইফের বড় কাজ হলো কি যে সে কি কি করতে পারে, পাবলিকের সেবা করতে পারে, নাকি? দ্বিতীয়ত হলো সে কি হতে পারে, টাকা পয়সা খরচ না করে ধনী হতে পারে। তবে বলতেছে দ্য মোস্ট অর্ডিনারি কজ অফ আ সিঙ্গেল লাইফ ইজ লিবার্টি, কিন্তু সিঙ্গেল লাইফের সবচেয়ে সাধারণ একটা কারণ হলো কি স্বাধীনতা। অন্তত সে স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে। যেমন এখনকার ছেলে মেয়েরা খুব একটা বিয়ে শাদী করতে চায় না, বিশেষ করে মেয়েদের মধ্যে তো এখন বিয়ে করার প্রবণতা অনেকখানি কমে গেছে, বিশেষ করে শিক্ষিত বা এই জাতীয় মেয়েদের ভিতর। কেন বলো তো, কি কারণে? হুম। নিজেরা নিজের খরচ স্বাধীনতা চালাতে ক্ষুণ্ণ হবে পারে। বলে মনে হ্যাঁ, করছেন? স্বাধীন হতে চায়, তাই না? স্বাধীন থাকতে চায় যে যখন যা খুশি আমি তাই করব। তাই বলছে যে বাট দ্য মোস্ট অর্ডিনারি কজ অফ আ সিঙ্গেল লাইফ ইজ লিবার্টি স্পেশালি ইন সার্টেন সেলফ প্লিজিং অ্যান্ড হিউমারাস মাইন্ডস, বিশেষ করে যারা হচ্ছে আত্মতুষ্টিতে ভোগে, মানে নিজের সন্তুষ্ট করতে পারাই যেন নিজের কাজ, অন্যকে নিয়ে ভাবার তার টাইম নাই। হ্যাঁ, এরকম মানুষদের ক্ষেত্রে এই জিনিসটা ঘটে থাকে। হুইচ আর সো সেন্সিবল অফ এভরি রেস্ট্রেন্ট, হ্যাঁ, এবং তারা যে কোনো বাধা বিপত্তিতেই খুব সেন্সিবল হয়ে ওঠে, মানে কোনো বাধায় তারা মেনে নিতে চায় না। তাই তারা মনে করে অ্যাজ দে উইল গো নিয়ার টু থিঙ্ক দেয়ার গার্ডেলস অ্যান্ড গার্টার্স টু বি বন্ডস অ্যান্ড শেকলস, তারা মনে করে যে তাদের শরীরের যে পোশাকগুলো, গার্ডারগুলো যেন তাদের জন্য শেকলের মতো মনে হয়। মানে পোশাক পরতে গিয়েও মনে হয় এটা মনে হয় আমাদের যেন একটা বাধা। তাহলে তাহলে যে কোনো বাধাগুলোতে, যে কোনো বাধার, জীবন চলার পথে যে কোনো বাধাকে তারা এত বেশি বড় বলে মনে করে যে নিজের গার্ডেলস এবং গার্টার গুলোকেও তারা বন্ডস অ্যান্ড শেকল বলে মনে করে। ঠিক আছে, বন্ডস মানে কি, যেন কারো কাছে বন্ড দিয়ে দেওয়া, স্বাধীনতা হারিয়ে হারিয়ে ফেলা। তো এইরকম কিছু মানুষ আছে যারা স্বাধীন থাকার জন্য সিঙ্গেল থাকতে চায়। তো যাই হোক, ভালো কথা। আনম্যারিড মেন আর বেস্ট ফ্রেন্ডস, এ বলছে অতএব সেই দিক থেকে আমরা বলতে গেলে আনম্যারিড মেন হচ্ছে বেস্ট ফ্রেন্ডস, বেস্ট মাস্টার্স, বেস্ট সার্ভেন্টস, তাই তো? কারণ তারা বেস্ট সার্ভেন্ট কেন? কারণ তাদের দিয়ে জনগণ খুব কাজ করাতে পারে, নাকি? ঠিক আছে, গ্রামের কিছু এরকম কিছু লোক থাকে যারা অন্যের কাজ করে খুব মজা পায়। ঠিক আছে, তো অন্যের কাজ করে দিতে খুব ভালোবাসে। হ্যাঁ, নিজের সংসারের কাজ করে না, অথচ অন্যের বাড়িতে কাজ সে ঠিকই করছে। হ্যাঁ, তো এরকম তারা হচ্ছে বেস্ট সার্ভেন্ট। বেস্ট মাস্টার কেন? কারণ সে নিজের সাথে নিজেকে চালাতে পারে ভালো। আর বেস্ট ফ্রেন্ডস কেন? কারণ ফ্রেন্ডরা তাকে দিয়ে কাজ করতে পারে, তার তার সংসারে কোনো চাপ টাপ নেই, তাই বন্ধুরা যা বলে সে ভালো মতো করে দিতে পারে, অতএব সেই দিক থেকে সে বেস্ট ফ্রেন্ড হতে পারে। কিন্তু একটা বিষয় হলো বাট নট অলওয়েজ বেস্ট সাবজেক্ট, কিন্তু দেশের জন্য ভালো নাগরিক কিন্তু আনম্যারিড ম্যান হতে পারে না, কারণ তারা কখনো নিয়ন্ত্রিত থাকে না, তারা কখনো কমিটেড থাকে না। এ কারণেই তারা স্বাধীন মতো চলতে গিয়ে যা খুশি তাই করে। তাই বলছে কি ফর দেয়ার লাইট টু রান অ্যাওয়ে, কারণ তারা যে কোনো কাজ থেকে দ্রুত পালিয়ে যেতে পারে, কারণ তারা দায়িত্ব বোধ তাদের ভিতর তৈরি হয় না এবং দায়িত্ব নিতেও শেখে না। তাই তারা দৌড়ে বেড়ায়, এই কাজ থেকে ওই কাজ, ওই কাজ থেকে ওই কাজ, অলমোস্ট অল ফিউজিটিভ, ঠিক অনেকটা পলাতকদের মতো করে। আর অফ দ্যাট কন্ডিশন, এবং ঠিক ওই পলাতকদের যে অবস্থা হয় তাদেরও সেই অবস্থা হয়, কারণ তারা হচ্ছে স্বাধীন চেতা প্রকৃতির, তারা যা খুশি তাই করতে ভালোবাসে, তারা আইন বেআইন এগুলো মানে না। আর এ কারণেই তারা অনেকটা ওই ফিউজিটিভের মতো। অতএব এদিক থেকে ভাবতে গেলে কি
এখানে তাহলে আমরা কি বুঝলাম বলো, সিঙ্গেল মানুষের উপকারিতা এবং অনপকারিতা, সিঙ্গেল লাইফের উপকারিতা অনপকারিতা, এর মধ্যে আমরা কি পাইলাম বলো তো? মানে একটা আলোচনাগুলো কি খুব গোছানো মনে হচ্ছে না একটু এলোমেলো মনে হচ্ছে বলো তো? স্যার এলোমেলো কনফিউশন লাগছে। ভালোভাবে। হ্যাঁ, আমার কাছে মনে হচ্ছে যেন উনি জাস্ট মনে যা এসেছে তাই লিখেছে, কখনো ম্যারিড ম্যান ঢুকাইছে, কখনো আনম্যারিড ম্যান ঢুকাইছে। স্যার ফ্রান্সিস বেকনের কথা সবসময় এমনই মানে থাকে দুই ধরনের। বেকনের এসে আমার কাছে সবসময় এলোমেলোই লাগে। হ্যাঁ, প্রত্যেকটা এসেতেই তিনি কোনো সমাধান দিয়ে যাননি, জাস্ট তিনি শুধু উপস্থাপন করে গেছেন। ঠিক আছে, তিনি শুধু উপস্থাপন করে গেছেন দুইটা সাইডকে। এখন কোন সাইড তুমি গ্রহণ করবা সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। তুমি বিয়ে করবা নাকি বিয়ে করবা না সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। দেখো এখানে তিনি পজিটিভ কথা বললেন যে তারা হচ্ছে বেস্ট ফ্রেন্ড, বেস্ট মাস্টার, বেস্ট সার্ভেন্ট, পরে পাশে গিয়ে বলতেছে তারা কিন্তু বেস্ট বেস্ট সাবজেক্ট না। আবার তিনি বললেন যে এরা কি করতে পারে, পাবলিকদের সাহায্য করতে পারে, তাই না? কারণ তাদের সম্পদগুলোকে তারা পাবলিকের উদ্দেশ্যে ব্যয় করতে পারে। পরে গিয়ে আবার বলতেছে যে তারা কি সন্তান ভালোবাসে না, কিসের কারণে তারা নিজেরা ধনী হতে চায়। এটা কি পজিটিভ কথা না নেগেটিভ কথা, ধনী হওয়ার স্বার্থে বিয়ে শাদী না করা? নেগেটিভ। নেগেটিভ কথা। এবং তারা বলছে কি আবার এখানে নেগেটিভ কথা কি দেখো, যে লিবার্টি, তাই না, যে স্বাধীন চেতা প্রকৃতির হয়, এবং স্বাধীন চেতা হতে গিয়ে তারা জীবনের প্রত্যেকটা জিনিসকে বাধা মনে করে। এমনকি তাদের এই যে গার্ডেলস অ্যান্ড গার্টার্স, এগুলো হচ্ছে পোশাক, মানে হচ্ছে সেই আমরা অ্যাজ ইউ লাইক এটা পড়ছিলাম না, ইয়া রোজালিন পড়েছিল, দেখো জি স্যার। এই যে এই জাতীয় পোশাকগুলো, ঠিক আছে তো, এগুলো, এটাকে আবার সবুজ আছে না, ওই এখানে তো এটা আসলো কেন? আর এক ধরনের পোশাক আছে যেটা হচ্ছে ওই যে রোজালিন বা ইয়াটা পরেছিল, হ্যাঁ রোজালিন যেটা পোশাকটা, আমি একটু দেখি সাউন্ডটা আসলে না কেন। এই জাতীয় যে ছোট উপরের যে পোশাকটা আছে, ঠিক আছে তো, তারপর হচ্ছে এই যে এই পোশাকগুলোকে মেনলি নির্দেশ করে। তো তাই বলতেছে যে মানে পোশাককেও তারা বোঝা মনে করে, হ্যাঁ, যেটা আবার পড়তে হবে, এটা আবার ইয়ে করতে, এরকম স্বাধীন চেতা প্রকৃতির তারা হয়ে যায়। হ্যাঁ। তারপর কি বলছে, সুতরাং আবার বলতেছে কি যে আনম্যারিড ম্যান পলাতকে আসামির মতো হয়, কারণ তারা দায়িত্বহীন হয়, দায়িত্ব নিতে জানে না, তাই তারা সবসময় ছুটে বেড়ায় ইত্যাদি ইত্যাদি। পরে কি বলছে দেখো, আ সিঙ্গেল লাইফ ডাথ ওয়েল উইথ চার্জম্যান। তাহলে কোন পেশা হিসাবে সিঙ্গেল লাইফের মানুষদের মানায় ভালো? সিঙ্গেল লাইফের মানুষদের মানায় ভালো চার্জম্যান হিসাবে, কারণ তারা চার্চের প্রিস্ট হিসাবে কি করতে পারে, নিজের পরিবার নিয়ে না ভেবে তারা চার্চের মানুষের কল্যাণে কাজে লাগাতে পারে নাকি নিজের জীবনকে। এই জন্য চার্চম্যান হিসাবে সিঙ্গেল লাইফের মানুষদের ভালো মানায়। এছাড়াও কি দেখো, ফর চ্যারিটি উইল হার্ডলি ওয়াটার দ্য গ্রাউন্ড হোয়ার ইট মাস্ট ফার্স্ট ফিল আ পুল। এই উদাহরণটা কেউ বলতে পারবা এটা মানেটা কি? চ্যারিটি উইল হার্ডলি ওয়াটার দ্য গ্রাউন্ড হোয়ার ইট মাস্ট ফার্স্ট ফিল আ পুল, এটা দিয়ে কি বোঝাতে চাইলো? 2 মিনিট সময় দিলাম, একজন আমাকে একটু এটা ব্যাখ্যা করবা এটার মানে কি। স্যার এখানে বলছে যে যেখানে চ্যারিটি দিয়ে আগে পুলকে ভর্তি করতে হবে সেখানে মানে পুল ভর্তি না করে গ্রাউন্ডকে পানি দেওয়া আসলে খুবই কঠিন। হ্যাঁ, তাহলে এটাই। এটা এই সেন্সটা দিয়ে কি বোঝানো হলো আসলে, এটা দিয়ে তিনি কি বোঝাতে চাইলেন? Charity begins at home, sir. এটা তিনি বোঝাতে চাইলেন যে কারো যদি পরিবার থাকে তাহলে চ্যারিটি দিয়ে মানে টাকা পয়সা দিয়ে কি আগে সে জনগণকে ভেজাবে নাকি নিজের পরিবারকে আগে ভেজাবে, কোনটা? তার নিজের পরিবার। হ্যাঁ, ফ্যামিলিকে। তাহলে সেই পরিবারের কাছে টাকা ব্যয় না করে তো আর মানুষ অন্য মানুষকে দিবে না। তাই যেখানে মেশিনের পানি দিয়ে আগে পুল পূরণ করতে হবে, সেখানে তো গ্রাউন্ডে পানি দেওয়ার কথা আসবেই না, হার্ডলি ওয়াটার দ্য গ্রাউন্ড। তার মানে আগে গর্তে পানি দিয়ে ভর্তি করার পরে গর্তের পানি যদি উপচে পড়ে, তখন সেই উপচে পড়া পানি দিয়ে আমরা আশেপাশের মাটিগুলোকে ভেজাতে পারি। কিন্তু গর্ত যদি পূর্ণ না হয় তাহলে কি আমরা আশেপাশের মাটি কি ভেজাতে পারবো পানি দিয়ে? যদি আমার না ইচ্ছা স্যার। থাকে যে আমাকে পুল No, পূরণ sir. করতে হবে, ঠিক ওইরকম
তাই যার বিয়ে হয়েছে সে আগে কি করবে, তার পরিবারের আগে প্রয়োজন মেটাবে, তারপরে যদি উপচে পড়া কিছু টাকা থাকে তখন সে টাকা দিয়ে সে অন্যকে সেবা করবে। ঠিক এই কথা বলা হলো। তাই বলছে চার্চম্যানের ক্ষেত্রে তো আর এমনটা হবে না। চার্চম্যান যেহেতু সিঙ্গেল লাইফ, তার কোনো ওয়াইফ নেই, তাই তাকে আর পুল ভর্তি করতে হয় না, তাই তার যা থাকবে তাই দিয়ে সে জনগণের বা গ্রাউন্ডকে কি করতে পারবে, ভিজাতে পারবে। তার আর পুল পূরণ করতে হবে না। কিন্তু পুল পূরণ করতে করা মানে পরিবারকে দেখা, আর গ্রাউন্ডকে ওয়াটার দেওয়া মানে হচ্ছে জনগণকে দেখা। তাহলে একজন চার্চম্যানের পক্ষে জনগণকে দেখা ভালো সুবিধাজনক হয়, কারণ তার তার পরিবার থাকে না, পরিবারের জন্য তার টাকা পয়সা বেশি ব্যয় করতে হয় না, এই জন্য। ঠিক আছে। একইভাবে ইট ইজ ইনডিফারেন্ট ফর জাজেস অ্যান্ড ম্যাজিস্ট্রেট, ফর ইফ দে বি ফ্যাসাইল অ্যান্ড করাপ্ট ইউ শ্যাল হ্যাভ আ সার্ভেন্ট 5 times worse than a ওয়াইফ। ঠিক একইভাবে বলতেছে যে ইট ইজ ইনডিফারেন্ট ফর জাজেস অ্যান্ড ম্যাজিস্ট্রেটস। ইনডিফারেন্ট কেন বলা হচ্ছে? জাজ আর ম্যাজিস্ট্রেট কি কারা? যারা বিচারক হয়, তাই না? যারা বিচারক হয় মনে করো, বা যারা মানে ম্যাজিস্ট্রেট এবং জাজ উভয়ের কাজই তো ম্যাজিস্ট্রেসি করা মানে হচ্ছে একটু বিচার করা, তাই না? বিচার করা। তাহলে এই ক্ষেত্রে যদি এটা সিঙ্গেল হয় তাহলে কেমনটা হবে বলো তো? সিঙ্গেল মানুষ হলে কেমনটা হয়? তারা কিভাবে জাজ করবে? তখন কি তাদের কোনো বিচার সুষ্ঠু হবে, তার কারণ তাদের কোনো আবেগ থাকবে না। বলো ইট ইজ ইম্পর্টেন্ট ফর জাজেস অ্যান্ড ম্যাজিস্ট্রেট ফর ইফ দে বি ফ্যাসাইল অ্যান্ড করাপ্ট, না করাপ্ট বলতেছে যে তারা যদি দুর্নীতিবাজ হয়, মনে করো সিঙ্গেল মানুষ, ঠিক আছে তো? এখন দেখো তারা সিঙ্গেল, তাহলে চার্চম্যানের ক্ষেত্রে এই কাজটা ভালো হলেও এই জাজেস আর ম্যাজিস্ট্রেটের ক্ষেত্রে কিন্তু সিঙ্গেল লাইফটা আবার ভালো না। কারণটা কি? কারণ একজন ম্যাজিস্ট্রেট যদি করাপ্টেড হয় তাহলে ওই করাপ্ট ম্যাজিস্ট্রেটের যে সার্ভেন্ট থাকবে, তাহলে করাপ্টের মানে করাপ্টিবল ম্যাজিস্ট্রেটের যে সার্ভেন্ট থাকবে সে হবে কি তার থেকে আরো দেখো বলছে 5 times worse than a ওয়াইফ। তাহলে ওয়াইফের থেকেও ওই সার্ভেন্ট হবে তার থেকে আরো বেশি খারাপ। কারণটা কেন 5 times ওর্স বলা হচ্ছে? কারণটা কি? কারণ এই দুর্নীতিবাজ ম্যাজিস্ট্রেট যে টাকা ইনকাম করবে সেই টাকা দুর্নীতি করে ইনকাম করতে হলে তার সার্ভেন্টের কি মুখ বন্ধ করতে হবে না? বলো তো, সার্ভেন্টকে কি ভয় পাবে না সবসময় ম্যাজিস্ট্রেট? তা এখানে ফ্যাসাইল দিয়ে কি বুঝাইছে? ফ্যাসাইল মানে হচ্ছে ওই দুর্নীতি পরায়ণ, তাই তো, সবসময় খারাপ কিছু করতে আগ্রহী, এরকম কিছু। মানে যেখান থেকে তার উদ্দেশ্য হচ্ছে কি মানে উপরি পাওনা, উপরি আশা করা, এরকম সেন্স বুঝতে ব্যবহার করা হয়েছে। ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে তাদের যে সার্ভেন্ট থাকবে তারা কেমন হবে? তারা তো আরো বেশি দুর্নীতিবাজ হবে, কারণ সেও চাইবে যে আমার করাপ্টেড ম্যাজিস্ট্রেটকে ধোঁকাবাজি করে তার থেকে কিছু আদায় করা যায় কিনা। তাহলে যদি ওই ম্যাজিস্ট্রেট বা জাজ যদি সিঙ্গেলও হয়, সিঙ্গেল হলেও কি সে কি আসলে স্বাধীনভাবে জীবনযাপন করতে পারছে আসলে, বলো তো? বা সে কি আসলেই জনগণের সেবা করতে পারবে? সিঙ্গেল হলেই কি সে সেবা করতে পারবে যদি সে মনের দিক থেকে করাপ্টেড হয়? বলো। হ্যাঁ, তার মানে এখানে সিঙ্গেল হওয়ার সাথে মানুষের নীতি নৈতিকতার একটা বড় ব্যাপার কিন্তু এখানে আছে। বলতেছে দেখো ফর সোলজার্স, এবার সোলজারদের দিক থেকে কি কি বলছে? বলছে ফর সোলজার্স আই ফাইন্ড দ্য জেনারেলস কমনলি ইন দেয়ার, দেখো হোরাটেটিভস পুট মেন ইন মাইন্ড অফ দেয়ার ওয়াইফস অ্যান্ড চিলড্রেন। এখানে দেখো দেখো হোরাটেটিভস মানে কি? তোমাদের লাইনের সাথে মিলছে তো নাকি অবস্থা, বলো। স্যার। হুম, কি আসলে এটা? দেখো হোরাটেটিভ মানে হচ্ছে কাউকে কোনো কিছু দিয়ে বোঝানো, তাই তো, আর্জ করা। বিশেষ করে সোলজারদেরকে যেমন করা হয় যুদ্ধক্ষেত্রে পাঠানোর আগে, তাদেরকে কি কি করা হয়? স্যার উৎসাহ দেওয়া হয়। উৎসাহ দেওয়া হয় না? মানে তাদেরকে ডেকে এক ধরনের এনকারেজিং স্পিচ দেওয়া হয়। তো এই যুদ্ধক্ষেত্রে সোলজারদের ক্ষেত্রে দেখা গেছে আই ফাইন্ড দ্য জেনারেলস কমনলি ইন দেয়ার হোরাটিভস পুট মেন, কারণ তাদের আলোচনায় বা তাদের উৎসাহে বা তাদের ডায়ালগে কি করে পুট মেন ইন মাইন্ড অফ দেয়ার ওয়াইফস অ্যান্ড চিলড্রেন। তারা কিন্তু কি করে
ওই সোলজারদের মনে তাদের সন্তান এবং ওয়াইফদের কথা মনে করিয়ে দেয় যে বাসায় কিন্তু সন্তান আছে, এটা মনে করে কিন্তু যুদ্ধে যেতে হবে। তার মানে কি? তার মানে কি বলো তো? যেন সে ফিরে আসে। হ্যাঁ, সে তার জীবন রক্ষা করে যেন সে যুদ্ধ করে, মানে যুদ্ধ করতে ঠিক করবে ঠিক আছে, কিন্তু জীবন রক্ষা করে, কারণ বাড়িতে ওয়াইফ অ্যান্ড চিলড্রেন আছে। ও ব্লান্ট স্লেট ডায়লগটা। হ্যাঁ, তাই বলছে আই থিঙ্ক দ্য ডেসপাইজিং অফ ম্যারিজ এমংস দ্য টার্কস যেটা মেক্স দ্য দেখো ভালগার সোলজার মোর বেজ। হ্যাঁ, তাই বলতেছে মানে এই কথাগুলো মানে এক ধরনের, দেখো কোথা থেকে কি বলছে একবার, কখন যে কি অবস্থায় তিনি চলে আসতেছেন, এই কথাগুলো আমার কাছে একটু এলোমেলো মনে হয়। মানে পড়ার পরে তোমাকে একটা ধারণা নিতে হবে, এক্সাক্ট একটা ধারণা তোমাকে পরবর্তীতে সিঙ্গেল লাইফ এবং ম্যারিড লাইফের একটা পার্থক্য, দেখো তিনি সিঙ্গেলের মধ্যে ম্যারিড সব কিন্তু ঢুকাই ফেলতেছেন। হ্যাঁ, সিঙ্গেল বলতে বলতে দেখো এখানে আমরা সিঙ্গেল নিয়ে কথা বলতেছি, সিঙ্গেল বলতে বলতে তিনি চলে আসলেন কি, যে তাদের ওয়াইফ এবং চিলড্রেনের মধ্যে চলে আসলেন। তাহলে এই সোলজারদের কথা আমি কাদের বলতেছি, ম্যারিড সোলজার নাকি আসলে আনম্যারিড সোলজার, এদেরকে বলতেছি। এখানে আমরা সিঙ্গেল লাইফ চলতেছে চার্চম্যানের ক্ষেত্রে খাটবে, কিন্তু সিঙ্গেল লাইফ যদি করাপ্টেড জাজ এবং ম্যাজিস্ট্রেট তাদের ক্ষেত্রে খাটবে না। আবার সিঙ্গেল লাইফ না খেটে আবার বলছে ম্যারিড লাইফ কাজে দেয় সোলজারদের ক্ষেত্রে, কারণ ওই যে বাড়িতে ছেলে মেয়ে থাকলে তারা কি করবে, তাদের মাথায় মনের মানে তাদের মনে ওই সন্তান বা ওয়াইফদের কথা ভেবেই সে কিন্তু যুদ্ধ করবে। এবং বলছে আই থিঙ্ক দ্য ডেসপাইজিং অফ ম্যারিজ অ্যামং দ্য টার্কস মেক্স দ্য ভালগার সোলজার মোস্ট বেস্ট। বলতেছে যারা টার্ক, টার্ক মানে কারা বলতো? টার্ক বলতে কাদেরকে বোঝায়? টার্কিশদের। হ্যাঁ, টার্কিশ, তাই তো, বা তুরস্কের লোকেরা। বলতেছে এরা কি করে, দ্য ডেসপাইজিং অফ ম্যারিজ অ্যামং দ্য টার্কস। তাহলে টার্কস যারা সোলজার হয় এদের মধ্যে কি করা হয়, বিয়েকে যাতে ঘৃণা করে সেই কাজটা করা হয়, তারা যেন বিয়ে না করে। তাই বলছে দ্য ডেসপাইজিং অফ ম্যারিজ অ্যামং দ্য টার্কস মেক দ্য ভালগার সোলজার মোর বেজ। আর এই বিয়ে না করার কারণে যে সকল সোলজার একটু ভালগার হয়, খারাপ হয়, তারা আসলে আরো বেশি খারাপ হয়। কিন্তু যদি বিয়ে করতো তাহলে এতটা খারাপ হতো না, কারণ তাদের বাড়িতে পুত্র সন্তান তাই তো স্ত্রী থাকতো, তখন তারা হয়তো সংসারের কথা ভাবতো। কিন্তু যদি এই সোলজাররা বিয়ে না করে তারা আরো বেশি খারাপ হয়, অনান্তরিক অনান্তরিক হয়। ঠিক আছে তো, কারণ কি বলছে কি, সার্টেনলি ওয়াইফ অ্যান্ড চিলড্রেন আর এ কাইন্ড অফ ডিসিপ্লিন অফ হিউম্যানিটি। কারণ সন্তান সন্ততি ওয়াইফকে এক ধরনের হিউম্যানিটির ডিসিপ্লিন বলে মানা হচ্ছে। দেখো আবার পজিটিভ কথা চলে আসছে, কিন্তু দেখো ঘুরতে ঘুরতে কোথা থেকে কি চলে আসছে বোঝা যাচ্ছে না। এখন তিনি আসলেন কি, বিবাহ ভালো নাকি অবিবাহ ভালো, কোনটা এই কথার ক্ষেত্রে? ম্যারিজ ভালো নাকি আনম্যারিজ ভালো, কোনটা? স্যার এই লাইনে তো বিবাহ কি ভালো ভালো বলছে। বলা আছে, দুইটাই কারণ নেগেটিভ পজিটিভ দুইটাই থাকে। হ্যাঁ পাশাপাশি তিনি সরাসরি বলে যাচ্ছেন। হ্যাঁ, তারপর দেখো সার্টেনলি ওয়াইফ অ্যান্ড চিলড্রেন আর আ কাইন্ড অফ ডিসিপ্লিন অফ হিউম্যানিটি অ্যান্ড সিঙ্গেল মেন দো দে মে বি মেনি টাইমস মোর চ্যারিটেবল। দেখো বলছে সিঙ্গেল ম্যান চ্যারিটেবল হলেও বিকজ দেয়ার মিনস আর লেস অবজাস্ট, ইয়েট অন দ্য আদার সাইড দে আর মোর ক্রুয়েল অ্যান্ড দেখো হার্ড হার্টেড। হুম, তাদের হয়তো অনেক সম্পত্তি থাকতে পারে, তারা অনেক মানুষকে হেল্প করতে পারে, চ্যারিটেবল হতে পারে, কিন্তু আরেকটা দিক থেকে তারা হচ্ছে একটু নিষ্ঠুর এবং কঠিন হৃদয়ের হয়। কারণ কি, তাদের যেহেতু সন্তান সন্ততি থাকে না, এই জন্য তাদের সেই ভালোবাসা স্নেহ মায়া মমতা কিন্তু প্র্যাকটিস হয় না। আর প্র্যাকটিস হয় না বলেই তারা একটু কঠিন হৃদয়ের হয়। বলছে গুড টু মেক সিভিয়ার ইনকুইজিটরস বিকজ দেয়ার টেন্ডারনেস ইজ নট সো অফট কল্ড আপন। কারণ তাদের ভিতরে যে টেন্ডারনেস, তাদের ভিতরে যে ভালোবাসা, নমনীয়তা, কমনীয়তা, এটা কিন্তু বেশি পরিমাণে আসে না। কল্ড আপন মানে কি, না আসা, প্র্যাকটিস না করা। অতএব যারা বিয়ে করেনি তারা একটু ক্রুয়েল হয়, নিষ্ঠুর হয়। হ্যাঁ, তাদের ভিতরে ভালোবাসা স্নেহ মায়া মমতার প্র্যাকটিসটা হয় না। এই না হওয়ার কারণেই তারা অনেক চ্যারিটেবল হতে পারে, তারা অনেক দানশীল হতে পারে, কিন্তু তারা আসলে কি, নরম হৃদয়ের হয় না। কথা বুঝতে পারছো কারা? তাহলে এখানে বিবাহ ভালো নাকি অবিবাহ ভালো, কোনটা? হ্যাঁ? আর এখানে তো বিবাহ ভালো। হুম, আচ্ছা, বিবাহ বিবাহ ভালো। সরি আমাকে একটু 1 মিনিট টাইম দাও তো, ঠিক আছে, আমি একটু করছি। এবার আসছি, বলতেছি কি গ্রেভ নেচার্স লেড বাই কাস্টমস অ্যান্ড দেয়ার ফর কনস্ট্যান্ট আর কমনলি লাভিং হাজবেন্ড। দেখো, হ্যাঁ, অ্যাজ ওয়াজ সেইড অফ ইউলিসিস। দেখো কিন্তু কি কি বলছে জায়গায়, গ্রেভ নেচার্স,
লেড বাই কাস্টম অ্যান্ড দেয়ার ফর কনস্ট্যান্ট, বিশেষ করে যারা একটু মানে কি আমাদের যে স্বভাব, আমাদের যে প্রকৃতি, যদি আমরা কাস্টম দ্বারা চলি, প্রথা দ্বারা চলি, এবং যদি আমরা আমাদের নেচারে ডিসিপ্লিনে যদি আমরা কনস্ট্যান্ট থাকি, তারা কেমন হয়? আর কমনলি লাভিং হাজবেন্ডস হয় নাকি? হুম। আচ্ছা, সবাই কি শুনতে পাচ্ছো? জি স্যার। স্যার। জি স্যার। আচ্ছা, একটু কথা আসতেছে মনে হচ্ছে কারো দিক থেকে, একটু খেয়াল করবা। এবার তাই কি বলছে দেখো, মানে সেন্টেন্স গুলো একটু খেয়াল করো আগে। বলতেছে গ্রেভ নেচার্স লেড বাই কাস্টম অ্যান্ড দেয়ার ফর কনস্ট্যান্ট আর কমনলি লাভিং হাজবেন্ডস অ্যাজ ওয়াজ সেইড অফ ইউলিসিস। ইউলিসিসকে উদাহরণ হিসাবে গ্রহণ করা যেতে পারে। দেখো তো, যারা সবসময় আহ আচ্ছা, ইউলিসিসের উদাহরণটা এখানে নিয়ে আসলো, ইউলিসিস কি লাভিং হাজবেন্ড ছিল বলো তো? না স্যার। না স্যার। হুম? স্যার না কেমন ছিল সে? ইউলিসিস ছিল কেমন না। ছিল? সে কি তার ওয়াইফের সাথে থাকতে চেয়েছিল, নাকি সে আবার হ্যাঁ স্যার সে সে ক্যাপ্টেনের অ্যাডভেঞ্চারে যেতে সাথে চাইছিল। অ্যাডভেঞ্চারে চলে যায়। হ্যাঁ, সে অ্যাডভেঞ্চারে চলে গেল। যদি এক্সাম্পল হিসেবে দেখানো হয়েছে, যে দেখানো হচ্ছে লাভিং হাজবেন্ড যারা হয় তারা একটু গ্রেভ প্রকৃতির হয় এবং তাদের নীতি নৈতিকতাতে কনস্ট্যান্ট হয়। ঠিক আছে, তারা তাদের ওয়াইফদেরকে ভালোবাসে, তারা বাইরে বেশি নিয়ে খুব ভাবা চক্কর করে না। হ্যাঁ, এখানে যদি ইলিসিসের উদাহরণ যা হোক, তারপর সেখানে একটা ল্যাটিন ফ্রেজ আছে, দেখো, ভেটুলাম সোয়াম। হ্যাঁ, কি বলছে? পারেটুলিট ইমোরা লিটা টাটি, দেখো বলছে কি ইমোরটা লিটাটি। হ্যাঁ, ইমোর্টালিটাটি, এটা বলতে কি বলতে যাচ্ছে? ইমর্টালিটি। এই ল্যাটিন ফ্রেজটার মানে কি একটু বলো তো একজন, তোমাদের বই থেকে, বই আছে তোমাদের কাছে? জি স্যার। কি বলছে এটুকু মানে কি? ভেটুলাম সোয়াম। স্যার ইউলিসেস rejected her offer of immortality, preferring to return to his wife Penelope. পেনিলোপি, তাই তো? পেনিলোপি যেটা আমরা চেয়েছিলাম, তাই তো? যে যুদ্ধক্ষেত্র থেকে সে ফিরে এসেছিল বাসায়, কার জন্য? তার ওয়াইফ এবং চিলড্রেনের জন্য ফিরে আসলো না? সে সেই ইউলিসিস কবিতা তো আমরা পড়েছিলাম। কবিতাতে কিসের জন্য? তার জি স্যার। পরিবারের জন্য ফিরে এসেছে না? কনস্ট্যান্ট ছিল তার, হ্যাঁ, যে আমার ওয়াইফ আছে বাসায়, সন্তান আছে আমার বাসায়, সে ফিরে এসেছে তাদের তাদের কাছে। হ্যাঁ, তার লাভিং হাজবেন্ড হিসেবে। তাহলে বলতেছে কি, যে যারা অন্তত বিবাহিত তারা অন্তত কনস্ট্যান্ট হয়, তারা তাদের নীতি নৈতিকতায় পরিশুদ্ধ হয়, ঠিক হয়। কিন্তু যারা সিঙ্গেল তারা একটু মানে কি বলবো, স্বাধীন চেতা হয়। তারা ডিসিপ্লিন মানে না, তারা রুলস রেগুলেশন মানে না, এই জন্য ভালো সাবজেক্ট বা নাগরিক হতে পারে না। এবার বলতেছে দেখো, চেস্ট উইমেন আর অফেন প্রাউড অ্যান্ড ফরওয়ার্ড, দেখো ফ্রাউড কি, ফরওয়ার্ড, ফরওয়ার্ড সরি, প্রাউড, প্রাউড মানে বলতেছে, একটু পানি দাও তো, পানি আছে তো? আচ্ছা, বলছে চেস্ট উইমেন আর অফেন প্রাউড অ্যান্ড ফ্রাওয়ার্ড অ্যাজ প্রিজুমিং আপন দ্য মেরিট অফ দেয়ার চ্যাস্টিটি। চেস্ট উইমেন, চেস্ট উইমেন বলতে কি বোঝানো হচ্ছে? কাদেরকে বোঝায় চেস্ট উইমেন? মানে কারা? প্রতিনারী। এই নারী। সতী, তাই তো? হ্যাঁ, সতী। সতী বলতে আমরা কাদেরকে বুঝি? যারা হয়তো এখনো বিয়ে করেনি বা বিবাহ বহির্ভূত কোনো সম্পর্ক হয়নি, এদেরকে আমরা বুঝি। বিয়ে করলেও বিবাহ বহির্ভূত সম্পর্ক নেই, অথবা তারা বিয়েই করেনি, এরকম। তারা অনেক সময় বলছে কি আর অফেন প্রাউড, কারণ তারা কিসের জন্য? কারণ তাদের, আমরা অনেক সময় অহংকার বোধ করি না, আমাদের কোনো পজিটিভ কিছু নিয়ে কিন্তু আমরা অহংকার বোধ করি। তাহলে চেস্ট উইমেনদের ক্ষেত্রে তাদের চ্যাস্টিটিটাই যেন একটা মেরিট বা একটা ভালো কিছু, যাকে ধারণ করে তারা একটু প্রাউড হয় এবং সবসময় নিজেকে অন্যের থেকে একটু অগ্রগামী মনে করে। দেখো, ফরওয়ার্ড, ফরওয়ার্ড মানে কি সামনের দিকে এগিয়ে যাওয়া, মানে সবসময় মনে হয় যেন আমি অন্যদের থেকে একটু এগিয়ে। হ্যাঁ,
তাই বলছে কারণ কি ইট ইজ ওয়ান অফ দ্য বেস্ট বন্ডস বোথ অফ চ্যাস্টিটি এন্ড অবিডিয়েন্স ইন দ্য ওয়াইফ। তাহলে ওয়াইফদের দিক থেকেও চেস্ট থাকা বা স্বামীর প্রতি অবিডিয়েন্ট থাকা, এটাও হচ্ছে কি তাদের জন্য এক ধরনের বেস্ট বন্ড বা সম্পর্ক। ইন দ্য ওয়াইফ ইফ শি থিংস হার হাজবেন্ড ওয়াইজ, দেখো ইফ শি থিঙ্ক হার হাজবেন্ড ওয়াইজ অ্যান্ড হুইচ শি উইল নেভার ডু ইফ শি ফাইন্ড হিম জেলাস। দেখো তাহলে সেই ওয়াইফ নিজেকে চেস্ট রাখবে, অবিডিয়েন্স রাখবে যদি সে মনে করে তার হাজবেন্ড ওয়াইজ। আর যদি সে মনে করে তার হাজবেন্ড ওয়াইজ না হয়ে জেলাস, তাহলে সে কিন্তু আর কি থাকবে না, চেস্ট বা অবিডিয়েন্স তার হাজবেন্ডের প্রতি থাকবে না। এখানে আবার দেখো এই ম্যারিড লাইফের দুটা জীবন দেখাচ্ছে যে ওয়াইফ থাকাটা কিন্তু দুই রকমের হতে পারে। একটা হচ্ছে যদি ওয়াইফ পজিটিভ থিঙ্কিং করে হাজবেন্ডকে নিয়ে, তাহলে সেই ওয়াইফ তার হাজবেন্ডের প্রতি পজিটিভ থাকবে, অবিডিয়েন্ট থাকবে। কিন্তু যদি ওয়াইফ হাজবেন্ডের প্রতি নেগেটিভ ধারণা পোষণ করে, তাহলে সেই ওয়াইফ কখনো হাজবেন্ডের প্রতি বিশ্বস্ত থাকবে না। তার মানে ওয়াইফ মানেই যে ভালো তা কিন্তু না, ওয়াইফ মানেই যে খারাপ তা কিন্তু না। অতএব এটা নির্দেশ করছে একজন মানুষের কাছে, অতএব বিবাহ করলে তুমি ভালো থাকবা বা বিবাহ করলে তুমি খারাপ থাকবা, এটা আসলে না। কোনোটাই আমরা আসলে সঠিকভাবে নিতে পারি না, সেটা নির্ভর করছে পুরো দুইটা মানুষের সম্পর্কের উপরে। ঠিক আছে, তো যাই হোক শেষ পর্যন্ত কি কি বলছে দেখো, যে ওয়াইফস আর ইয়ং মেন্স মিস্ট্রেস, কম্পেনিয়ন্স ফর মিডল এজ অ্যান্ড ওল্ড মেন্স নার্সেস। এটাকে একটু ব্যাখ্যা করতে পারবা কেউ একজন? ওয়াইফস আর ইয়ং মেন্স মিস্ট্রেসেস, কম্পেনিয়ন্স জি ফর স্যার। মিডল এজ অ্যান্ড ওল্ড মেন্স নার্সেস, কেন বলা হচ্ছে এই কথাটা বলো তো? ওয়াইফসরা হচ্ছে হচ্ছে ইয়াং ইয়াং বয়সে হচ্ছে প্রেমিকা হিসেবে থাকে, মিডল এজে সহচরী হিসেবে থাকে। মিথিলা তোমার কথা বোঝা যাচ্ছে না। হ্যাঁ, দৃষ্টি গুহ বলেন। স্যার, ওয়াইফরা যখন তরুণ থাকে তখন প্রিয়তমা হিসেবে থাকে, যখন মিডল এজ মধ্য বয়সে আসে তখন হয় সঙ্গী, আর শেষ বয়সে হয় সেবিকার মতো। হুম, যেটা আমাদের দেশীয় প্রেক্ষাপটে বাস্তবতার সাথে যাচ্ছে নাকি? হ্যাঁ। হুম। জি স্যার। Yes, sir. আচ্ছা, তার বলছে সো অ্যাজ এ ম্যান মে হ্যাভ আ কোয়ারেল টু ম্যারি হোয়েন হি উইল। হ্যাঁ, তাই বলছে কোয়ারেল টু ম্যারি মানে কি, বিয়ে করার জন্য আগ্রহ পোষণ করা। মানুষের বাবা মার সাথে মারামারি করি না, বিয়ে আমাকে দিতেই হবে। বলছে সো আ ম্যান মে হ্যাভ আ কোয়ারেল টু ম্যারি হোয়েন এ উইল, অতএব যে কোনো বয়সে সে বিয়ে করতে পারে। ঠিক আছে, তো সে ইয়ং বয়সে বিয়ে করতে পারে, তাহলে সে তার ওয়াইফকে মিসেস হিসেবে পাবে। সে মিডিল বয়সেও বিয়ে করতে পারে, তাহলে সে তার ওয়াইফকে সঙ্গী হিসেবে পাবে। অথবা সে ওল্ড বয়সেও বিয়ে করতে পারে, অন্তত তার ওয়াইফটা তাকে নার্স হিসেবে কাজ করে। যেমন আমাদের দেশে বেশ কিছু মেয়ে আছে যারা অনেক নানা বা দাদুর বয়সে ছেলে লোকের সাথে বিয়ে করছে নাকি, তাহলে ওই লোকটা ওই ইয়ং মেয়েকে বিয়ে করলো কেন, কি হিসাবে বিয়ে করলো? অন্তত সে ভাবলো কি যে অন্তত এই শেষ বয়সে এসে একটা সেবিকা পাওয়া যাবে নাকি, যে আমার বিপদে আপদে সে আমাকে কি কি করতে পারবে, সে আমাকে দেখভাল করতে পারবে। ওদিকে মেয়েটাও বিয়ে করেছে যে অন্তত এই লোকটা তো মোটামুটি সম্পদশালী, আমার সম্পদ বা এই জাতীয় সিকিউরিটি আমি খুব তাড়াতাড়ি পেতে পারি। তোমরা একটা গল্প পড়বা, ঠিক আছে, সেই গল্পটা হলো অ্যান অ্যান্ড, তাই তো, অ্যান্ড দ্য গ্রাস ওভার, সরি দ্য অ্যান্ড অ্যান্ড দ্য গ্রাস ওভার, এরকম একটা গল্প আছে। সেই গল্পটা কিন্তু আবার এই গল্প না যেটা আমরা জেনারেলি জানি, ওই গল্পটা একটু ভিন্ন একটা গল্প আছে। ঠিক আছে, যেখানে ছোট ভাই এবং বড় ভাইয়ের কাহিনী দেখানো হয়। হ্যাঁ, যে কেউ একজন ব্যক্তি হচ্ছে চতুর চালাক, সে কিভাবে চলে, আরেকজন হচ্ছে সৎ সিম্পল মাইন্ডেড, সে কিভাবে চলে। এই পৃথিবীতে কার মূল্য বেশি বলো তো, সিম্পল মাইন্ডেড মানুষের নাকি চালাক চতুর মানুষের? চালাক চতুর মানুষের। হ্যাঁ, মোটামুটি চালাক চতুর যারা নিজেকে কি কি করতে পারে, হুম, নিজেকে মোটামুটি অনুষ্ঠান উপস্থাপন নিজের স্বার্থগুলোকে উদ্ধার করতে পারে দ্রুত। ঠিক আছে, এই ওকে। সো অ্যাজ এ ম্যান মে হ্যাভ আ কোয়ারেল টু ম্যারি হোয়েন হি উইল, বাট ইয়েট হি ওয়াজ রিপুটেড, দেখো, ওয়ান অফ দ্য ওয়াইজ মেন দ্যাট মেড আনসার টু দ্য কোশ্চেন হোয়েন আ ম্যান শুড ম্যারি। বলতেছে, তাই বলছে দেখো, বাট ইয়েট হি ওয়াজ রেপুটেড ওয়ান অফ দ্য ওয়াইজ মেন দ্যাট মেড আনসার টু দ্য কোশ্চেন, মানে কখন বিয়ে করা উচিত, হ্যাঁ কখন আমাকে বিয়ে করা উচিত, এই কোশ্চেনের একটা আনসার দিয়েছে। যে হোয়েন আ ম্যান শুড ম্যারি মানে একজন পুরুষের কখন বিয়ে করা উচিত,
এরকম একজন ওয়াইজ ম্যানের কাছে একটা কোশ্চেন করা হয়েছিল, সেই কোশ্চেনের আনসারে ওয়াইজ ম্যানটা কি বলছে, যে আ ইয়ং ম্যান নট ইয়েট, অ্যান এল্ডার ম্যান নট অ্যাট অল। তাহলে এই খাতিরে যদি আমরা বিবেচনা করি যে এই শর্তে দিয়ে যে তিনটা শর্ত বলা হয়েছে, ওয়াইফস আর ইয়ং ম্যানস মিস্ট্রেস, কম্পেনিয়ন্স ফর মিডল এজ অ্যান্ড দ্য ওল্ড ম্যানস নার্সেস, তাই তো? এই শর্তে তাহলে একজন মানুষ যে কোনো বয়সে বিয়ে করতে পারে নাকি? আরে জি বাবা, স্যার। এই মেয়েটা তো সমস্যা করে। সবাই কি শুনতেছে? আচ্ছা, স্যার বোধহয় আহ, কথা বলতেছে না। তোমাদের কাছে একটা বিষয় থাকবে যে আমি যদি কখনো কল কেটে দিই তাহলে ভাববা যে আমি ব্যস্ত আছি। অনেকে আছো তোমরা কল কেটে দেওয়ার পর কল দিতে থাকো। হ্যাঁ, এটা একটু খেয়াল করবা, যে আমি কল কেটে দিয়েছি মানে ব্যস্ত আছি, এই জন্য কলটা কেটে দিয়েছি। তাহলে হয় আধা ঘন্টা পরে দিবা, না হয় আমি মেসেজ দিব। তোমাদের মেসেজ কি চেক করা হয় না? বলো তো, দেরি হলো তো মেসেজ চেক করি নাকি? আমি করি কিনা? জি জি স্যার। স্যার। জি স্যার। 24 ঘন্টা হলেও আমি মেসেজ চেক করি, যে তোমার মেসেজ আমি উত্তর দিয়ে দিই, যেটাই হোক। তুমি একটু অপেক্ষা করতে হবে। কয়েকজন আছে একদম কল কেটে দিলেও কল দিতে থাকে। হ্যাঁ, তারা বুঝতেছে যে আমি এই সময় ক্লাস নিই বা এটা জানা থাকে তাদের, তারপরেও খেয়াল করে না। ইট ইজ অফেন সিন দ্যাট ব্যাড হাজবেন্ডস, তাহলে এখানে কি দাঁড়ালো? আ ইয়ং ম্যান নট ইয়েট, অ্যান এল্ডার ম্যান নট অ্যাট অল। তাহলে হোয়েন আ ম্যান শুড ম্যারি, এই কোশ্চেন আনসারে একজন ওয়াইজ ম্যান কি বলেছে, যে ইয়ং ম্যান হিসাবে এখনো বয়স হয়নি বিয়ে করার, আর এল্ডার ম্যান হিসাবে বিয়ে করারই দরকার নেই। কারণটা কি দেখো, মানে তিনি বোঝাতে যাচ্ছেন যে মানুষের দৃষ্টিভঙ্গি ভিন্ন। কেউ বলতেছে বিয়ে যখন খুশি তখন করা যাবে, আর একজন আবার বলতেছে কি, বিয়ের করাই একদম ঠিক না। ইট ইজ অফেন সিন দ্যাট ব্যাড হাজবেন্ডস হ্যাভ ভেরি গুড ওয়াইফস, কখনো কখনো দেখা যায় খারাপ হাজবেন্ডদের রয়েছে ভালো ওয়াইফ। হোয়েদার ইট বি দ্যাট ইট রেইজেস দ্য প্রাইস অফ দেয়ার হাজবেন্ডস কাইন্ডনেস। হ্যাঁ, এবং এই ভালো ওয়াইফ পাওয়ার জন্য অনেক সময় হাজবেন্ডের যে কাইন্ডনেস, এই কাইন্ডনেসের যে মূল্যটা সেটা নাকি বেড়ে যায়। ঠিক আছে, বেড়ে যায়। কেন বেড়ে যায়? বলতে হোয়েন ইট কামস অর দ্যাট দ্য ওয়াইফস টেক আ প্রাইড ইন দেয়ার পেশেন্স, কারণ এতে ওয়াইফদের ধৈর্যশীলতা নাকি বেড়ে যায়। ঠিক আছে, এবং তারা এই ধৈর্যশীলতাটাকেই অহংকারের বিষয় বলে মনে করে। দেখো, এটা প্যাচ লাগানো কথাবার্তা না? হ্যাঁ, যে ব্যাড হাজবেন্ডরা গুড ওয়াইফ পায়, আর এই গুড ওয়াইফস পাওয়ার জন্য হাজবেন্ডদের কাইন্ডনেসের প্রাইসটা নাকি বেড়ে যায়। কারণ কি, তাদের ওয়াইফরা এই ব্যাড হাজবেন্ড, মানে হাজবেন্ডকে কন্ট্রোল করার জন্য যে ধৈর্য দরকার, সেই ধৈর্যটা নাকি ওয়াইফদের বেড়ে যায়। এবং এ কারণেই ওয়াইফরা তাদের এই ধৈর্যশীলতার উপরে নাকি গর্ববোধ করে, অহংকার বোধ করে। ঠিক আছে তো? কি বুঝলে এটা দিয়ে বলো? এই প্যাচ লাগানো স্যার কথা এরকম দিয়ে কি বুঝলে? হয়, হুম, এরকম হয়, এরকম হয়। এরকম এরকম। হয় স্যার, জি হ্যাঁ, স্যার। অনেক ক্ষেত্রে এরকম এরকম হয়। হয় নাকি, যে অনেক ওয়াইফ আছে তারা মনে করে আমার হাজবেন্ড এই সেই ইত্যাদি দিয়ে মনে করে, দেখো এরকম হাজবেন্ড নিয়েও আমি সংসার করছি নাকি। স্যার মনে করে আমার মতো ভালো মানুষ আছে দেখে ওর মতো সংসার হ্যাঁ করতে হ্যাঁ, পারছি। ওর সাথে সংসার করে গেলাম। হ্যাঁ, এতে কি হয়, একটা গর্ববোধ বেড়ে যায়, একটা অহংকার করে নাকি, যে আমি আমি জি বলেই শুধু তোমার সংসারটা করে গেলাম। হ্যাঁ, অন্য মেয়ে হলে করতো না। ঠিক আছে। হ্যাঁ, আবার অনেকটা শুনে যে তোমরা হলে কোনোদিনও এইভাবে সংসার করতে হ্যাঁ, পারতা তাহলে না, একটা আমরা গর্ব জানি। হয়ে যায় নাকি। হ্যাঁ, তো যাই হোক, বলছে বাট দিস নেভার ফেইলস ইফ দ্য ব্যাড হাজবেন্ডস ওয়ার অফ দেয়ার ওন চুজিং, হ্যাঁ, এগেইনস্ট দেয়ার ফ্রেন্ডস কনসেন্ট। হ্যাঁ, কারণ কি, ফর দেন দে উইল বি শিওর টু মেক গুড দেয়ার ওন ফলি, কিন্তু এই ঘটনাটা ব্যর্থ হবে যদি তারা ওই ব্যাড হাজবেন্ডকে নিজের চয়েসে বিয়ে করে। মনে করো বাপ মা ঠিক করেছে, বাপ মা একটা ব্যাড হাজবেন্ড তার জন্য ঠিক করেছে, তাহলে সেইটা সে গর্ব হিসাবে নিতে পারে। কিন্তু যদি সে নিজেই খুঁজে খুঁজে প্রেমে টেমে পড়ে যদি এক গাঁজাখোরকে বিয়ে করে, এবং এটা হচ্ছে তাদের এগেইনস্ট দেয়ার ফ্রেন্ডস কনসেন্ট, মানে আত্মীয়রাও চায়নি, বন্ধুরাও চায়নি যে ওর সাথে তার বিয়ে হোক, তারপরে যখন সে বুঝতে পারে যে এই লোকটা আসলেই খারাপ, তখন কিন্তু আর সে গর্ব করতে পারে না। কারণ কি, কারণ তখন সে বুঝেই যায় যে আসলে সে বোকামি করেছে, এখানে তার গর্ব করার কিছু নেই। কারণ সে নিজেই বোকামি করেই এই ব্যাড হাজবেন্ড বা খারাপ হাজবেন্ডকে সে চুজ করেছে। কিন্তু যদি পিতামাতা বা হচ্ছে, বিয়ে তো দুই ধরনের, একটা লাভ, আর একটা হচ্ছে কি লাভ ম্যারেজ আর অ্যারেঞ্জ ম্যারেজ। তাহলে অ্যারেঞ্জ ম্যারেজ তো পিতামাতা করে, বন্ধু বান্ধবরা চেষ্টা করে। সেক্ষেত্রে যদি আমার ব্যাড হাজবেন্ড হয় তখন আমি একটু গর্ব করতে পারি, দেখো
তোমরা আমার জন্য যে খারাপ হাজবেন্ড দিয়েছো সেটাকেও আমি মানিয়ে ঢানিয়ে চলতেছি। ঠিক আছে তো? তো এইভাবে বিষয়টাকে বলা হলো। তা এখানে তুমি কি বুঝলা এই এসেটাকে? বলো, ছোট্ট একটা এসে, এর মধ্যে তুমি কি বুঝলা? হুম। স্যার ওনার এসে বুঝতে লাগে বিয়ে করতে হবে। দুইটারই নেগেটিভ পজিটিভ দিক। হ্যাঁ, এখান থেকে একটা জিনিস বোঝা গেল যে আসলে কিছুই বুঝলাম না। ঠিক আছে, এটা থেকে বোঝা গেল যে বিয়ে আমি করব কি করব না তার আমি কিছুই বুঝলাম না। স্যার বিবাহিত জীবনের সুবিধা অসুবিধা স্যার আলোচনা করেছে স্যার। হ্যাঁ, আর অবিবাহিত জীবনেরও সুবিধা অসুবিধা আলোচনা করেছে। দিয়ে তুমি এখন কোনটা করবা কি এটা বুঝলা কি তুমি? তুমি আসলে স্যার কি বুঝলা, সারাটা কোনটা গ্রহণ করবা বলো? হুম। এখন কে বিয়ে করবে আর কি করবে? পুরুষদের উপরে বেশি প্রেশার দেওয়া হয়নি বা আর জোর দেওয়া যেটাই হয়নি। করবো স্যার ঠকে যাবো। হ্যাঁ, যেটা বলবে সেটাই ঠিক নাকি? হ্যাঁ। স্যার সেটাই স্যার ভুল হবে। যার মন চায় সে বিয়ে করবে আর যার মন চাইবে না সে বিয়ে করবে না। হ্যাঁ, তাহলে আর বলার দরকার কি ছিল? তাহলে তার উপদেশ না দিলেও পারতো সে, যেহেতু এরকমই উপদেশ দিল যে আমি কোনো সিদ্ধান্ত নিতে পারলাম না। মানে যে যে উপদেশে আমি কোনো সিদ্ধান্ত নিতে পারবো না, সেই উপদেশ দেওয়ার দরকার আছে? বলো তো। মানে স্যার এমন বুঝাইছে যে না বাঁচার আর স্যার। সুযোগ নেই, যাই করো প্যাচের ভিতরেই থাকতে হবে। হ্যাঁ, অতএব জীবন তোমার, তোমার যা খুশি তুমি তাই করো, আমি ভাই এসবের মধ্যে নাই নাকি? মনে করো তুমি আমার কাছে পরামর্শ নিতে এসেছো, আমি এমন পরামর্শ দিলাম যে তুমি কিছুই বুঝলাম না যে আসলে পক্ষে যাব নাকি বিপক্ষে যাব। এরকম একটা পরামর্শ কিন্তু তোমাদেরকে ফ্রান্সিস বেকন দিয়ে দিল, যে বিয়ে করলে করো, না করলে না করো। উভয় পক্ষে স্যার উভয় পক্ষের উপকারিতা অপকারিতা দেখায় দিছে, দেখাই এবার দিয়ে গেল। সিদ্ধান্ত যার। হ্যাঁ, সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব তোমার, এই আর কি। আচ্ছা, তাহলে যাই হোক, আরো একটু রিডিং পড়বা, পড়ার পর বিষয়গুলোকে একটু নিয়ন্ত্রণে নিয়ে নেবা, যেহেতু কোশ্চেন আনসার করতে আমাদের যেহেতু আলটিমেটলি পরীক্ষার কথা ভাবতে হচ্ছে। এইখানে কিছু কিছু কোটেড লাইন আছে। হ্যাঁ, বিশেষ করে দেখো এই যে আনম্যারিড মেন আর বেস্ট ফ্রেন্ডস, এই কথাটা। তারপর হচ্ছে এই যে সিঙ্গেল মেন, হ্যাঁ, কি করে ফিউজিটিভ হিসাবে পালিয়ে বেড়ায়। হ্যাঁ, তারপর হচ্ছে এরা গুড হাজবেন্ড ব্যাড হাজবেন্ডের সাথে ওয়াইফের কি ধরনের রিলেশনশিপ হয়। তারপর হচ্ছে কখন একজন ইয়ং মানুষের বিয়ে করা উচিত, কারো মতে যে কোনো বয়সে সে বিয়ে করতে পারে, মানে একজন মানুষের যে কোনো বয়সে বিয়ে করা উচিত বা করা যেতে পারে। আর একজন বলতেছে বিয়ে করা ঠিক না, ইয়ং ম্যান হলে এখনো বিয়ে করার বয়স হয়নি, আর এল্ডার হয়ে গেলে তার বিয়ে করা ঠিক না। তাহলে দুই দ্বিমুখী কথা, দেখো তিনি দ্বিমুখী কথা কিন্তু পাশাপাশি দিয়ে গেছেন। ব্যাড হাজবেন্ড গুড ওয়াইফের কথাও তিনি দ্বিমুখী কথা বলে গেছেন। মানে দুই দিকটাই তিনি কিন্তু আলোচনা করেছেন। তবে আলোচনাগুলো আমার কাছে খুব একটা মানে ক্লিয়ার হয় না। হ্যাঁ, ক্লিয়ার হয় না, জানো, তিনি সরাসরি শুধু উপস্থাপন করে গেছেন। বাকিটা তোমাকে বুঝে নিতে হবে। তোমাকে বলে গেল কিছু কথা, তাই তো, প্রেসক্রিপশন করার মতো কিছু ওষুধ দিয়ে দিল, বাকিটা তোমার মতো করে তুমি গ্রহণ করে যা খুশি তাই করো। এই হচ্ছে ব্যাপার। হুম। ফার্স্ট ইয়ারে ওনার লেখা ভালো লাগতো না বলে অফিস স্টাডিজ বাদ দিয়ে পড়ছিলাম সবকিছু। তাই? এবার আর ওই সুযোগও নেই। আচ্ছা, এবার অফ স্টাডি তো না উঠে গেছে, অফস্টাডি একটা তো বিল্ড ভালোই করছে। লাগছে, হ্যাঁ, ওটা অফস্টাডি তো অতটা সুন্দর। কঠিন ভালো ছিল না, অতটা জটিল ছিল কিন্তু না। স্যার ভালো পরামর্শ দিচ্ছে স্যার। হ্যাঁ, জি অফস্টাডি স্যার, ভালো। কি স্টাডি প্যাচ! হুম। বলছে। আচ্ছা, তো ঠিক কিন্তু আছে, এখানে তাহলে আমরা এটা তিনটা পড়লাম। নাই, পড়ার পরে একটা ফুলফিলনেস। তাহলে এখান থেকে, স্যার এটা কি শেয়ার করে দিবেন? হ্যাঁ আমি দিয়ে দিব, সমস্যা না, আমি দিয়ে দিব তোর সব। হুম, আমি পিডিএফ টিডিএফ, এটা গুগলে পাওয়া যায়, আমি আজকে ডাউনলোড করছি গুগল থেকে। হ্যাঁ এগুলো পাবা, আমি তো ওখান থেকে নিয়েছি, আমি তো ওখান থেকে নিয়েছি। হুম। ও আচ্ছা স্যার। স্যার গুগল থেকে ডাউনলোড করে স্যার আমি ফেরি কোইনের স্যার ভুল গল্প পড়ছি। কোনটার? ফেরি কোইন স্যার আমি যে 300 পেজের স্যার এমন এটার হচ্ছে বিট্টোমেটের কাহিনী স্যার পড়ছি। ও আচ্ছা, ওগুলো দেখে নিবা, বইয়ের সাথে মিলিয়ে নিবা। আর আমি তো দিয়ে দিয়েছি, আমি কি পিডিএফ দেয় না ওটার? ওটা তো দিয়ে দিয়েছি, আমি তো স্যার পিডিএফ। আমি অনেক আগে পড়ছি স্যার, আমি স্যার পড়ানোর আগে যখন স্যার ক্লাস শুরু হয়েছিল না স্যার তখন পড়ছি। ও আচ্ছা। হুম। আচ্ছা, সমস্যা নেই। হুম, ভালো। আচ্ছা, তো ঠিক আছে, এই হলো আজকের মতো তাহলে পড়াটা। একটা এসে আমরা পড়লাম, টোটাল কয়টা এসে আছে? কোনো আরো ছোট হয়েছে আছে, হয়তো দেখা যাচ্ছে একদিন আমরা দুটো পড়ে শেষ করতে, হয়তো দুইটা বা তিনটা ক্লাস লাগবে এটা শেষ করতে আমাদের। আছে টোটাল একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, ছয়টা এসে আছে। তার ভিতরে আমরা ম্যারেজ এন্ড সিঙ্গেল লাইফ পড়লাম। আগামী দিন আমরা যেহেতু ম্যারেজ এন্ড সিঙ্গেল লাইফ পড়েছি, এর সাথে একটা লিঙ্ক আছে, সেটা হলো অফ লাভ। আমাকে একটু মনে করিয়ে দিবা, ঠিক আছে? আগামী দিন আমরা অফ লাভ পড়বো, সাথে সাথে হচ্ছে অফ, সম্ভবত গ্রেট প্লেস, ওটা একটু ছোট আছে, এই দুটো পড়বো আগামী দিন, অফ লাভ এবং অফ গ্রেট প্লেস, ঠিক আছে? হুম। তো আচ্ছা, তাহলে এখন বলো তোমাদের স্পেশাল কোনো কথাবার্তা আছে কিনা?
কার কোনো কথা আছে এমনিতে? আচ্ছা, তো যদি না থাকে তাহলে আজকে এ পর্যন্তই। তো সবাই ভালো থাকো তাহলে। ওকে, গুড নাইট, হ্যাঁ।